বেসিক্যালি এখানে আছে আমরা চ্যাপ্টার 2 তে বেসিক্যালি আমরা ইম্পোজিশন অফ ভ্যাট, কোন ভ্যালুর উপরে ভ্যাট ইম্পোজ হবে, কিভাবে হবে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ডিটেইলে আর কি। হ্যাঁ, এখানে খুবই ব্রিফলি আছে, আপনাদেরকে ডিটেইল আইনটা দেখতে হবে, দেখলে আপনারা তখন আরো ডিটেইলে বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, এগুলো দিয়েছে, এগুলো কি আপনাদের পড়তে হবে, তাহলে আপনাদের এগুলো ক্লিয়ার হবে আর কি। সো আমরা জাস্ট কুইকলি যাওয়ার চেষ্টা করব যে ভ্যাট ইম্পোজিশন হয় কোন ভ্যালুর উপর আর কি। হ্যাঁ, সো প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে ভ্যাটটা ডিফারেন্ট স্টেজে হয় আর কি। হ্যাঁ, ভ্যাটটা একটা সাইকেলের মতো কাজ করে আর কি। সাইকেলটা কেমন, ধরেন যে আপনার এটা একটা 5টা স্টেজ আছে। এটা হচ্ছে হলো আপনার ইম্পোর্ট স্টেজ, ইম্পোর্ট থেকেই আসলে এটা শুরু হয়। একজন ইম্পোর্টার একটা গুডস ইম্পোর্ট করে, সে ইম্পোর্ট করার পর সেটা সে সেল করে হচ্ছে হলো ধরেন আপনার একজন ম্যানুফ্যাকচারারের কাছে। ম্যানুফ্যাকচারার সেই গুডসটা নিয়ে তারপরে সে প্রোডাক্টটা তৈরি করে, প্রোডাক্টটা তৈরি করে সে সেটা তার হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের কাছে সেল করে। দেন ডিস্ট্রিবিউটর অথবা হোলসেলার সেই প্রোডাক্টটা সেল করে হচ্ছে হলো রিটেইলারের কাছে। ফাইনালি রিটেইলারের কাছ থেকে এই প্রোডাক্টটা কনজিউমারের কাছে যায়। এই যে 5টা স্টেপের কথা বললাম, এই 5টা স্টেপের মাধ্যমে এবং রিটেইলারের দায়িত্ব হচ্ছে এই ভ্যাটটা ম্যানুফ্যাকচারারের কাছ কনজিউমারের কাছ থেকে কালেক্ট করা। সো আমরা এখন এই ভ্যাটের এই কনসেপ্টটা বলার আগে আমি একটু আপনাদেরকে এইটা দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। জাস্ট অ্যালাউ মি 1 মিনিট। একটু 1 মিনিট আমাকে টাইম অ্যালাউ করেন প্লিজ। ওকে, তাহলে আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে আর কি। আমি একটা জিনিস শেয়ার করছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার দেখা যাচ্ছে। ধরেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আর কি। হ্যাঁ, কথাগুলো ভ্যাটটা কিভাবে কাজ করে দেখেন। এখানে প্রথমে একজন ইম্পোর্টার ইম্পোর্ট করলো, কথার কথা আমরা ধরে নিলাম যে এখানে ভ্যাট এক্সক্লুডিং, তাহলে এর ভিতরে ভ্যাট হচ্ছে হলো কোনো 100%ই ভ্যালু এডিশন। ভ্যাটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে ভ্যাটটা হয় হলো ভ্যালু এডিশনের উপরে। আমি যতটুকু ভ্যালু অ্যাড করবো তার উপরে আমি ভ্যাট পে করবো আর কি। হ্যাঁ, সো এখানে আমি 100 টাকা দিয়ে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করলাম, 100 টাকার উপর আমি ইম্পোর্ট স্টেজে 15 টাকা ভ্যাট পে করলাম, তাহলে আমার নেট পে হলো 15 টাকা। এরপর সেই ইম্পোর্টার সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারের কাছে সেল করলো, তাহলে ম্যানুফ্যাকচারের কাছে সেল করলো কত টাকা? 150 টাকা। তাহলে তার ইনপুট ভ্যালু ছিল 100 টাকা এবং তার এখানে কনভার্সন কস্ট বলতে বোঝা হচ্ছিল তার লেবার, ওভারহেড, এগুলো হচ্ছে 30 টাকা এবং তার প্রফিট হচ্ছে হলো 20 টাকা। এই 50 টাকা, এই 50 টাকা দিয়ে হলো 150 টাকা। 150 টাকায় সে প্রোডাক্টটা সেল করলো এবং তার এটার ইনপুট কস্ট ছিল হচ্ছে 100 টাকা। তাহলে আপনি যদি ভ্যাটের অ্যাসপেক্টে দেখেন তাহলে এই 150 টাকা হচ্ছে তার আউটপুট বা সেলিং প্রাইস, আর 100 টাকা হচ্ছে তার ইনপুট বা কস্ট প্রাইস। তাহলে এই 150 টাকার উপরে তাকে ভ্যাট পে করতে হবে, যেটা হলো 22 টাকা 50 পয়সা, এবং 100 টাকার উপরে সে ভ্যাট রিবেট নিবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট, সেটা হচ্ছে 15 টাকা। আলটিমেটলি সে এখানে 60.5 টাকা ভ্যাট পে করবে আর কি। হ্যাঁ, এরপর যদি আমি যাই যে ম্যানুফ্যাকচারার সেই প্রোডাক্টটা প্রডিউস করে তারপরে সে সেল করবে হোলসেলারের কাছে, তাহলে ম্যানুফ্যাকচারার এই প্রোডাক্টটা কিনেছিল কত টাকা দিয়ে? 150 টাকা দিয়ে।
এরপর ম্যানুফ্যাকচারার, এখানে তার কনভার্সন কস্ট কম, সে তো ম্যানুফ্যাকচার করছে, তার কস্ট সবচেয়ে বেশি হবে। সো এখানে সে 170 টাকা তার কনভার্সন কস্ট আছে এবং তার প্রফিট আছে 80 টাকা। তাহলে টোটাল ভ্যালু এডিশন হচ্ছে হলো 250 টাকা। তাহলে তার সেলিং প্রাইস কত? 400 টাকা। তাহলে ম্যানুফ্যাকচারার হোলসেলার কাছে সেল করলো 400 টাকা এবং সে পারচেস করেছিল এটা হচ্ছে হলো 150 টাকা দিয়ে। তাহলে তার ভ্যালু এডিশন হচ্ছে 250 টাকা। তাহলে এই 400 টাকার উপরে তার টোটাল আউটপুট ভ্যাট বলি, অথবা 250 টাকা ভ্যালু এডিশনের উপর যেভাবে বলি না কেন, আপনার এখানে নেট 37.5 টাকা ভ্যাট আসে, কারণ 400 টাকার উপর 15% ভ্যাট 60 টাকা, আর ইনপুট ভ্যাট সে দিয়েছে 150 টাকার উপর 15% 22.5 টাকা। তাহলে তার নেট ভ্যাট পেয়েবল হচ্ছে 37 টাকা 50%। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন ছিল, স্যার করতে পারি? জি স্যার এখানে ইনপুট র ম্যাটেরিয়াল 100 টাকা, এইটার মধ্যে কি ভ্যাট ইনক্লুডেড না? না, আমি তো এই জন্য প্রথমে বলে নিয়েছি যে আমি ধরে নিচ্ছি সহজের জন্য যে এর ভিতরে ইনক্লুডেড নাই। ইনক্লুডেড হলে পরে তখন ওটাকে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। স্যার এখানে যে বিক্রি করছে সে তো এখানে ভ্যাটটা ইনক্লুড করেই কি দিয়ে দেয় নাকি, মানে ভ্যাটটা কি? ভ্যাটটা তো আমি ইনক্লুডেড নাই, এক্সক্লুডিং ধরে নিয়েছি। এবং ওই দেখেন ভ্যাটটা এক্সক্লুডিং হওয়ার কারণেই তো ভ্যাট সহ আমি সেল করলাম 172 টাকা 50 পয়সা, কারণ 150 টাকা আমার সেলিং প্রাইস, এর সাথে 22.5 টাকা হচ্ছে আমার ভ্যাট। বেসিক্যালি আমি সেল করেছি 172 টাকা 50 পয়সা, কিন্তু আমাকে সবসময় ভ্যাট বাদ দিয়েই আমার নেট ভ্যালুটাকে কনসিডার করতে হবে ভ্যাট ক্যালকুলেশনের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে স্যার জি বলেন। স্যার আগের স্লাইডে একটু স্যার সমস্যা আছে। স্যার এটা হলো এখানে আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে কনসেপ্টটা বোঝানোর জন্য, নতুন এটা কিন্তু পুরাতন ভ্যাট অনুযায়ী করা। নতুন ভ্যাট অনুযায়ী কিন্তু ভ্যাটটা সবসময় প্রাইসের ভিতরে ইনক্লুডেড। তার মানে 100 টাকা যদি আপনার প্রোডাক্টের কস্ট থাকে, তার ভিতরে ওই ভ্যাটটা ইনক্লুডেড। তার মানে আপনার 86 টাকা হবে হলো আমার প্রোডাক্টের কস্ট, আর 13 টাকা সামথিং হচ্ছিল আমার ভ্যাট। এটা হচ্ছে নতুন আইন অনুযায়ী। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, সাইকেলটা বোঝানোর জন্য আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি আর কি। হ্যাঁ বলেন। স্যার এখানে যে 7.5 টাকা, এটা স্যার মানে এটা কি 15 টাকা থেকে ওইটা বাদ দিছে? হ্যাঁ, নেট ভ্যাট, ভ্যাটটা সবসময় হবে নেট। আপনি আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট মাইনাস করে নেট ভ্যাট পে করবেন। তাহলে আপনার 150 টাকা যদি সেলিং প্রাইস হয়, তার উপর 15% ভ্যাট করেন, কত আসে? 22.5 আসবে। এবং আপনার ইনপুট ভ্যাট কত? 15 টাকা। তাহলে এটা মাইনাস করে আপনি নেট ভ্যাট পে করবেন। আচ্ছা, পরেরটা কি সেম স্যার? সব ক্ষেত্রেই সেম, সব ক্ষেত্রেই সেম। ওকে স্যার, থ্যাংক ইউ। এরপরে হোলসেলার যখন এটা সেল করছে রিটেলারের কাছে, হোলসেলার প্রোডাক্টটা 400 টাকা দিয়ে কিনলো এবং হোলসেলারের কনভার্সন কস্ট এবং প্রফিট মিলে হচ্ছে 50 টাকা। তাহলে হোলসেলারের সেলিং প্রাইস হচ্ছে 450 টাকা। তাহলে হোলসেলারের ইনপুট ভ্যাট ছিল 60 টাকা এবং হোলসেলারের আউটপুট ভ্যাট হচ্ছে 450 টাকার উপর 15% করলে 67.5। তাহলে হোলসেলারের নেট ভ্যাট পেয়েবল হচ্ছে 60 টাকা 50 পয়সা। ফাইনালি রিটেইলার এটা সেল করতেছে কনজিউমারের কাছে। রিটেইলারের এটা 450 টাকা দিয়ে কিনে, তারপরে তার কনভার্সন কস্ট আছে 25 টাকা, 10 টাকা আর 15 টাকা প্রফিট, এই 25 টাকা হোলসেলার রিটেইলার ফাইনালি কনজিউমারের কাছে 475 টাকায় সেল করছে। তাহলে রিটেইলারের ইনপুট ভ্যাট হচ্ছে 67 টাকা 50 পয়সা, রিটেইলারের আউটপুট ভ্যাট হচ্ছে 71 টাকা 25 পয়সা, রিটেইলার ফাইনালি নেট ভ্যাট পে করছে 3 টাকা 75 পয়সা। তাহলে আলটিমেটলি কনজিউমার এই প্রোডাক্টের ভ্যাট বাদ দিয়ে প্রাইস হচ্ছে 475 এবং এর উপরে ভ্যাট হচ্ছে 71 টাকা 25 পয়সা। টোটাল কনজিউমার এই টাকাটাই পে করছে আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি ভ্যাটের সাইকেলটা কাজ করে আর কি। এখন বলেন, কারো কোনো কনফিউশন আছে কি? স্যার এখানে কি সব মানে নেট পেবল যেটা ছিল স্যার, সবগুলো যোগ করে কি 71 টাকা 75 পয়সা আসছে স্যার? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি মেলান 15 সাথে এখানে 37.5 আর 7.5 কত হলো? 38, 39, 40, 41, 42, 45 আর 15 কত? 60। ঠিক আছে, যোগ করলে 60 টাকা হয়। 60 এখানে হচ্ছে 70.5 আর 3 কত? 70.5, এই যে 71.7। জি স্যার, ঠিক আছে স্যার। সো এইটা আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট বললাম
যে আসলে ভ্যাটটা কিভাবে কাজ করে আর কি, এত কিছু বলার পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে এটার পিছনে। তো এই যে এতক্ষণ এটা বললাম যে ভ্যাটটা ইম্পোর্ট স্টেজে হয়, তারপরে ম্যানুফ্যাকচারিং স্টেজে হয়, তারপরে হোলসেলার, তারপরে রিটেইলার, তারপরে হচ্ছে কনজিউমার। এখন ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এই যে ইম্পোর্ট স্টেজে ভ্যাটটা যে হয়, সেই ভ্যাটের ক্যালকুলেশনটা কিভাবে হবে, কোন ভ্যালুর উপরে ভ্যাট ইম্পোজ হবে ইম্পোর্ট স্টেজে, সেটা আমরা এখন আলোচনা করব, ওইটারই একটা অংশ। হ্যাঁ, এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে ভ্যাটটা কাজ করে। এখন ভ্যাটটা সাইকেলটা আমরা দেখলাম, এখন আমরা একটা স্পেসিফিক একটা স্টেজে আসছি, সেটা হচ্ছে ইম্পোর্টার। এখন একজন ইম্পোর্টার যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে, তাহলে সে কোন ভ্যালুর উপরে ভ্যাট পে করবে সেটা আমরা এখন দেখবো। সেটা কি বলা হচ্ছে যে ভ্যাট মে বি ইম্পোজ এন্ড পেয়েবল, আমরা কোন ভ্যালুর উপরে ভ্যাটটাকে পে করবো আর কি। হ্যাঁ, so VAT shall be imposed and payable হচ্ছে taxable import, value of taxable import or taxable supply into VAT rate equal to VAT payable। এখন কথা হলো taxable import কি বা taxable supply কি। যে প্রোডাক্ট গুলো হচ্ছে exempted goods, হ্যাঁ, অথবা exempted সার্ভিস, এগুলো বাদ দিয়ে মানে যেগুলোর উপরে আপনার ট্যাক্স বা ভ্যাট প্রযোজ্য, সেগুলোকে বলা হয়, যদি আপনি সেটা ইম্পোর্ট করেন তাহলে ট্যাক্সেবল ইম্পোর্ট হবে, আর যদি আপনি সাপ্লাই করেন তাহলে ট্যাক্সেবল সাপ্লাই হবে। ধরেন কথার কথা, আপনি বিদেশ থেকে আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, ইউনিভার্সিটির জন্য আপনি বুকস নিয়ে আসতেছেন, এই বুকস কথার কথা আপনি নিয়ে আসলেন, তাহলে এটা হলো একটা এডুকেশনাল পারপাসে বা রিসার্চ পারপাসে, সো এই ধরনের উপরে কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। এটা হলো ফার্স্ট শিডিউলে আপনার এক্সামশনের ভিতরে আছে। কিন্তু এই বুকস গুলো যদি আপনি বিজনেস পারপাসে নিয়ে আসেন, যে আপনি হলো কমার্শিয়ালি সেল করবেন, তাহলে সেটা তখন হয়ে যাবে ট্যাক্সেবল ইম্পোর্ট অথবা ট্যাক্সেবল সাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আর একটা এক্সাম্পল যদি দেই, ধরেন যে এই যে বিদেশ থেকে যে আমরা যত ধরনের প্রোডাক্ট নিয়ে আসি, এই সকল প্রোডাক্ট কিন্তু আমার ট্যাক্সেবল ইম্পোর্ট হিসেবে গণ্য হয়, তখন তার উপর আমাকে একটা ভ্যাট পে করতে হয়। এখন এই ভ্যাট এর ক্যালকুলেশনটা কিভাবে হয় সেইটা আমরা একটু দেখবো আর কি। এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, একটা ডিরেক্ট আপনাদেরকে ম্যাথই দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। জাস্ট এটা আরেকটা জায়গায় আছে তো এই জন্য। ভাই আমি একটু ক্লাসে আছি, আমি পরে ফোন দিই আপনাকে, আমি কল ব্যাক করবেন আপনাকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা দেখা যাচ্ছে? জি স্যার। সরি, আমার একটা কল আসলো। সো ধরেন একটা প্রোডাক্ট আপনি 50,000 টাকা দিয়ে কিনলেন আর কি। হ্যাঁ, নট কিনলেন, এটার 50,000 টাকা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু। তো প্রথমেই বলে রাখি, আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন দেশের বাইরে থেকে, নোট পয়েন্ট টু বি নোটেড আর কি। হ্যাঁ, তখন সব সময় ভ্যাট বা এসডি বা রেগুলেটরি ডিউটি, যে এই যে ট্যাক্স গুলো আছে, ট্যাক্সের বা ভ্যাটের যে কম্পোনেন্ট গুলো আছে, যেটা অ্যাজ পার কাস্টমস অ্যাক্ট অনুযায়ী হয়, এগুলো সবসময় নির্ধারিত হয় বা ক্যালকুলেশন হয় হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে আর কি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ভ্যালু আপনি কোথায় পাবেন? আপনারা কি কখনো বিল অফ এন্ট্রি দেখেছেন কোনো ইম্পোর্টের ক্ষেত্রে? জি স্যার, দেখেছি স্যার। বিল অফ এন্ট্রির 42 নাম্বার কলামে অ্যাসেসমেন্ট ভ্যালু দেওয়া থাকে আর কি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ভ্যালু বলা থাকে। এই 42 নাম্বার কলামে যে অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে, ওই ভ্যালুর উপরেই বিভিন্ন রকম ভ্যাট, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো সব ক্যালকুলেশন হয়। সো এটাই হচ্ছে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ডিফাইন করা। তো ধরেন আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার সময় আপনার ইম্পোর্টের আপনার ভ্যালু ছিল হচ্ছে, এই এক্সাম্পলে দেখি যে আপনি ধরেন $40,000 বা
বা 40,000 টাকা, কিন্তু কাস্টমস অথরিটি অ্যাসেস করলো যে না, আপনি যে 40,000 দিয়েছেন এটা আসলে ঠিক না, এটার ভ্যালু হওয়া উচিত 50,000 টাকা। তাহলে কাস্টমস ট্যাক্স ক্যালকুলেশন পারপাসে আপনার ভ্যালু কিন্তু কনসিডারেশন হবে 50,000, নট 40,000। আপনি যখন প্রোডাক্ট কস্ট করবেন তখন আপনার 40,000 টাকাকে ধরেই আপনি করবেন, বাট ট্যাক্স ক্যালকুলেশনের সময় আপনাকে 50,000 ধরেই সকল ট্যাক্স গুলো করতে হবে। এটা মাথায় রাখেন কিন্তু। আমি কি বুঝাইতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। এখন আমরা আগে এটা দেখি, তারপর ওটা নিয়ে দরকার পড়ে আরেকটু আলোচনা করবো। দেখেন এই এক্সাম্পলে আমরা বলছি যে আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, সেই প্রোডাক্টের অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা। এখানে কাস্টম সিডি মানে কাস্টম ডিউটি, এটা ছিল 25%, আরডি মানে রেগুলেটরি ডিউটি, এটা হচ্ছে 10%, এসডি হচ্ছে 20%, ভ্যাট 15% এবং এটি হচ্ছে 5%। এটি হলো অ্যাডভান্স ট্যাক্স। হ্যাঁ, এখন আপনার এটার ক্যালকুলেশনটা কিভাবে হয়, এটা হলো একটা স্বতঃসিদ্ধ নিয়ম। এই প্রসিজারে এবং এই যে ক্রনোলজিক্যালি ভাবে আছে ক্যালকুলেশনটা ঠিক এই ক্রনোলজিক্যালি হয়। সো আপনাদেরকে এটা মনে রাখতে হবে এবং এই ক্রনোলজিক্যালি কি আপনাদেরকে এটা তৈরি করতে হবে। ধরে নেন আপনার কাস্টমস ডিউটি ক্যালকুলেশন হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, তাহলে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু কত? 50,000 টাকা। আমার ধরে নিলাম আমার এখানে তো বলা আছে কাস্টম ডিউটি রেট হচ্ছে 25%, তাহলে আমার একটা সিডি হচ্ছে 12,500 টাকা। এরপর আসবে রেগুলেটরি ডিউটি, রেগুলেটরি ডিউটি রেট কত? 10%, তাহলে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু 50,000 টাকা, রেগুলেটরি ডিউটি অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে হয়, তাহলে 10% 5,000 টাকা। এরপরে এসডি মানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি কিভাবে ক্যালকুলেশন হয়? অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টম ডিউটি এবং রেগুলেটরি যোগ করে যে ভ্যালু হয় তার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ করা হয়। তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, এই তিনটা যোগ করে 67,500 টাকা হয়েছে। এর উপর 20% 13,500 টাকা হয়েছিল আমার এসডি। এরপরে ভ্যাটের ক্ষেত্রে ভ্যাট কিভাবে ক্যালকুলেশন হয়? যে অ্যাসেসমেন্ট ভ্যালু, কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং রেগুলেটরি ডিউটি এই সবগুলো যোগ করে দেখেন এখানে 81,000 টাকা হয়েছে। 67,500 সাথে 13,500 যোগ করে, এরপরে 15% ভ্যাট। তারপরে এটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। এটা অ্যাসেসমেন্ট ভ্যালু, তারপরে কাস্টম ডিউটি, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি। এটা কিন্তু ভ্যাট কিন্তু, হ্যাঁ, নট ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা হয় হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, আর এটি এবং ভ্যাটটা সেম ভ্যালুর উপরে হয়। দেখেন এখানে ভ্যাটের বেস ভ্যালু হচ্ছে 81,000 টাকা এবং এটিরও বেস ভ্যালু হচ্ছে 81,000 টাকা। এখানে ভ্যাটের অ্যামাউন্ট হচ্ছে 12,150 আর এটির ভ্যালু হচ্ছে 4,050। আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আছে এআইটি, সেটা হয় অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, সেটা হলো 50,000 টাকার উপর 5%। তো এই হচ্ছে হলো ভ্যাটের ক্যালকুলেশন ডিউরিং দ্য ইম্পোর্ট আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে হলো প্রসিজার্স আর কি। হ্যাঁ, তো এই অনুযায়ী ক্যালকুলেশন হয় এবং এই ভ্যাট এবং এটি আপনার রিবেট পাওয়া যায় আর কি। সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং কাস্টম ডিউটি এগুলো রিবেট পাওয়া যায় না, ভ্যাট এবং এটি রিবেট পাওয়া যায়। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন প্রসিজার্স ডিউরিং দ্য ইম্পোর্ট। কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এখানের কোয়েশ্চেনে স্যার আপনি ভ্যাট আর সাপ্লিমেন্টারি ডিউটি বাদে আরো দুইটা ডিউটির কথা বলেছেন, সিডি আর আরডি। এই দুটো ছাড়া কি আর কোনো ডিউটি থাকতে পারে? যেমন বইয়ে আরো 3টা ডিউটির নাম লেখা ছিল, আর যদি থেকে থাকে সেগুলোর মানে কাজটা কিভাবে করবো? বুঝতে পারিনি স্যার, সিডি আরডি ছাড়া আর কোনো ডিউটি কি আছে? আমার জানা মতে নেই আর কি। কাস্টমস এর টাইপ অনুযায়ী এইটাই আছে আর কি, ঠিক আছে, আমি যতটুকু জানি আর কি। আমাদের বইয়ের মধ্যে স্যার আরো 3টা ডিউটির কথা বলা ছিল, সেফগার্ড ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি। নাম কি, সেটার নাম কি? সেফগার্ড ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি এন্ড অ্যান্টি ডাম্পিং ডিউটি। আমার জানা নেই, আমি কখনো দেখিনি আর কি এরকম। এটা বলতে পারবো না। প্র্যাকটিক্যালি আমি যেটা দেখি, আমি কখনো এর বাইরে কিছু দেখিনি আর কি, এগুলোই দেখি আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি এখনো পর্যন্ত দেখিনি আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমার পারচেজ প্রাইস প্রথমে বললাম যে 40,000 টাকা, বাট অ্যাসেসমেন্ট প্রাইস হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে অ্যাসেসমেন্টটা বেড়ে গেল 10,000। এটা কাস্টমস অথরিটি রাইটস। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, ম্যাক্সিমাম লো কি অ্যাসেসমেন্ট ভ্যালুটাকে ই করে আর কি, আন্ডার ভ্যালু করে বা আন্ডার ইনভয়েস করে প্রোডাক্ট নিয়ে আসে। সুতরাং কাস্টমস অথরিটি যদি কোনো ক্ষেত্রে মনে করে যে না, আপনার এই প্রোডাক্টের ভ্যালুটা আপনি কম শো করেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের সেই
এখতিয়ার আছে যে আপনার ভ্যালু অ্যাসেস করতে পারে তারা। এখন যদি স্যার এরকম হয় যে আসলেই আমি যেটা ভ্যালু সেটাই দেখিয়েছি, বাট ওরা হচ্ছে অ্যাসেসমেন্ট বেশি করতেছে, সেই ক্ষেত্রে এটা আমার loss হচ্ছে না? আপনার কিছুই করার নেই, ও আচ্ছা, বুঝতে পারছি। কিছুই করার নেই। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি যদি মনে করেন যে না আপনার ভ্যালু 100% অথেন্টিক, সব ঠিক আছে, তাহলে আপনি ওইটার এগেনস্টে কোর্টে অ্যাপিল করতে পারেন, বলতে পারেন যে না আমি যেটা দিয়েছি সেটাই, এবং তার যদি আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্ট থাকে সেটা দিয়ে আপনি তার এগেনস্টে অ্যাপিল করতে পারেন, এবং সেখানে যদি আপনি উইন করেন তখন তারা আপনাকে এটা ছেড়ে দিবে আর কি। বাট নর্মালি এটা হয়, দিস ইজ দ্য কমন ফেনোমেনা। ঠিক আছে। আর এখানে কি আন্ডার রেট হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আন্ডার রেট হওয়ার সুযোগ আছে? দেখা গেলে একটা প্রোডাক্টের 1 লাখ টাকা ভ্যালু উনি উল্লেখ করছে, কিন্তু ওনারা এই জিনিসটা দেখলো যে আসলে এটার ভ্যালু 1 লাখ টাকা না, এর থেকে কম, ওনারা কি তাহলে সেটা কাউন্ট করবে? না না না, ওনারা সবসময় বেশি করবে, কম করলে তো তার লস আর কি। বেশি সবসময় বেশিটাই করবে, কম করার জন্য তো না, এটা তো বেশি করার জন্য। কারণ কেউ তো আর বেশি দেখিয়ে আপনার ট্যাক্স পে করবে না। হ্যাঁ, কারণ টাকাটা তো তার ঘরে আর যাচ্ছে না, এটা তো গভর্নমেন্টের ঘরে যাচ্ছে আর কি। হ্যাঁ, 99.99% ক্ষেত্রে দেখানো হয় যে কমই দেখানো হয়, যারা করে তারা কমই দেখে আর কি। যে ধরেন যে 100 টাকার প্রোডাক্টের দাম কিন্তু দেখাচ্ছে 10 টাকা বা 20 টাকা, তখন ও চিন্তা করে আচ্ছা ঠিক আছে কত টাকাই বা বাড়াবে, অথবা 10 টাকা 15 টাকা বাড়াবে, তাও তো আমার লাভ আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার কোশ্চেনে তাহলে কিভাবে আসবে স্যার? হ্যাঁ, সরি স্যার এআইটি এই টার্মটা কখন ব্যবহার করা হয়? এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা আর কি। হ্যাঁ, সেটা হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে 5%। এই টার্মসটা কখন ব্যবহার করা হয়? সবসময় ব্যবহার করা হয়। আপনি এআইটি কখন দিবেন? আপনি এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আপনি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার সময় আপনাকে এআইটি দিতে হবে। ও স্যার, না এর মতো তো ব্যবহার করা হয়নি, সেজন্য স্যার জিজ্ঞেস করেছি। না না, ওইটাও এখানে আসবে আর কি, ওইটাও এখানে আসবে। এখানে এআইটি টাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, সেটা ওই নিচে এটির নিচে লিখে দিতে পারেন এআইটি। হ্যাঁ, এটার ক্ষেত্রে বেস ভ্যালু হবে 50,000, রেট হবে 5%, টাকা হবে 2500। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার তাহলে কোশ্চেনে কিভাবে আসতে পারে স্যার এটা? কোশ্চেনে আপনার এভাবেই থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। এটা আপনাদেরকে আমি বলে রাখলাম, কারণ এরকম কিছু কোশ্চেন আছে যেখানে আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু এবং আপনার হলো প্রোডাক্টের কস্টের মধ্যে ভ্যারিয়েন্স আছে। তো দেখা যাচ্ছে যখন আপনি ডিউটি স্ট্রাকচার বানাবেন বা আপনি ক্যালকুলেশন করবেন, তখন আপনাকে এই বেসিসে করতে হবে। আর যখন আপনি প্রোডাক্টের কস্টিং পার ইউনিট কস্ট কত হবে, তখন কিন্তু এই ডিউটির সাথে আপনার ভ্যালু হিসাবে যেটা আপনার প্রোডাক্টের অরিজিনাল ভ্যালু সেটাকে নিতে হবে। আপনি শুধু এই 47,200 টাকা, যেটা আর 47,200 ঠিক না, এখানে প্রোডাক্ট কস্টের অংশ হচ্ছে 12,500, 5,000 এবং 13,500। এই তিনটাকে প্রোডাক্ট কস্টের অংশ হিসেবে নেবেন, আর বাকি দুটো তো আপনি রিবেট নেবেন, সো এটা আপনার কস্ট টু দ্য কোম্পানি না। তো এই তিনটার সাথে আপনার প্রোডাক্টের কস্ট, যেটা আপনার অ্যাকচুয়াল ভ্যালু, ধরুন 40,000 যদি হয়, এই 40,000 যোগ করে আপনি যদি এখানে 1 লাখ ইউনিট থাকেন, তাহলে 1 লাখ দিয়ে ভাগ করবেন, তাহলে পার ইউনিটের কস্ট পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এইখানে ইম্পোর্টের সময় কি সবগুলা ট্যাক্সই আমাদের ইম্পোজ করতে হবে, সবগুলা ডিউটি এবং ভ্যাট সহ? এটা ডিপেন্ড করে যে ইম্পোর্টের সময় সবগুলো হবে কিনা। কিছু কিছু প্রোডাক্টের উপরে আপনার সব ধরনের ইম্পোর্ট ডিউটি নাই, যেখানে নাই সেখানে হবে না। ও আচ্ছা, ঠিক আছে। যেমন কিছু কিছু প্রোডাক্টের উপরে আপনার এটি নাই, হ্যাঁ, বা আবার মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে কাস্টম ডিউটি আছে বাট এসডি নাই, বা আপনার হলো রেগুলেটরি ডিউটি নাই। তাহলে যে ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আপনি সেটা আসবে না, বাট স্ট্রাকচার সেম থাকবে। সিরিয়ালটা মেইনটেইন করতে হবে আমাদের, মাঝখানে যদি কিছু নাও থাকে তাহলে আমরা জিরো হবে, ভ্যালু জিরো হবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আগাই আর কি। হ্যাঁ স্যার, আমি একটা কোয়েশ্চেন করতাম। জি বলেন। স্যার, এই যে বিভিন্ন ডিউটির উপর যে পার্সেন্টেজ ভ্যালুটা, এটা কি সেমই থাকবে সব সময়? না না না, এটা তো অলওয়েজ বিভিন্ন কেসে ভ্যারি করবে না? এটা হলো শুধু আমি আপনার এক্সাম্পল দেওয়ার জন্য দিয়েছি। দিস ইজ নট যে এটা হলো আপনার হলো ইউনিভার্সাল ট্রু। এটা হচ্ছে জাস্ট
আপনার অঙ্ক তৈরি করার জন্য এটা করা আর কি। এটা হলো জাস্ট আপনার এক একটা ক্ষেত্রে এক এক রকম এসডি, কারো কারো ক্ষেত্রে এসডি 20%, এবং ধরুন আপনি অ্যালকোহলিক বেভারেজ যদি আপনি ইম্পোর্ট করেন তাহলে এসডি 350% অথবা 500%। আপনি যদি গাড়ি ইম্পোর্ট করেন এসডি হবে হলো 350%। সো এসডি, আরডি, সিডি এগুলো সব ডিফাইন করা আছে কাস্টমস অ্যাক্টে অ্যাজ পার দ্য প্রোডাক্ট নেচার আর কি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। এনিথিং এলস? তাহলে আমি No, এটা sir. ওকে, আমি এটা স্টপ দেই। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার একটু স্লাইডটা যদি দিতেন তাহলে বলতাম। ওটা আবার দেখাবো। জি বলেন। স্যার আমরা কোন কোন প্রোডাক্টের উপর ধরেন এই যে ধরেন এই প্রোডাক্টের উপর আমরা সিডি ধরবো, ওই প্রোডাক্টের উপর আমরা আরডি ধরবো না, বা এটার উপর আমরা এসডি ধরবো, ওটার উপর আমরা সিডি ধরবো? এটা তো আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা তো বলাই থাকবে কোনটার উপর ধরবেন কোনটার উপর ধরবেন না, এটার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। কোশ্চেনে আপনাকে বলাই থাকবে যে যে সিডি এত, আরডি এত, এসডি এত, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে। সো আমরা আসলে বেসিক্যালি এখানে ছিলাম, এটাই আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে এখন আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন কি বলছে, ট্যাক্সেবল ইম্পোর্ট। আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা আপনি ইম্পোর্ট করলেন তাহলে বললো কি ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট অবলিক ট্যাক্সেবল সাপ্লাই। এই যে প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করলেন সেটা আপনার যে এই যে সেইটার যে ভ্যালু সেইটার সাথে রেট অ্যাপ্লাই করে এইটা ভ্যাট পেবল। তাহলে দেখেন এখন আপনি তো বুঝতে পারছেন যে ভ্যালুটা কোনটা হবে। 50,000 টাকা কিন্তু ভ্যালু হবে না, 50,000-এর সাথে সবগুলো যোগ করে 65,000 টাকা হয়েছে, তার উপরে ভ্যাট হয়েছে ওখানে 13,000 টাকা। তো এই জন্য এটা বলার পিছনে ব্যাক এন্ড এই কথাগুলো বললাম যে কিভাবে আপনি ইম্পোর্টের সময় ভ্যাটটা ক্যালকুলেশন করবেন। ওকে, এবং এই ব্যাপারে ডিটেইল সেকশন 15-এ বলা আছে। সেকশন 15 পড়লে আপনারা বুঝতে পারবেন, এবং আমি যে এক্সাম্পল দিলাম এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এরপরে আমরা যদি আর একটু আলোচনা করি যে ভ্যাটের ইম্পোজিশনের ক্ষেত্রে আপনার কয়েকটা ডেফিনেশন আছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এর ভিতরে হলো যেমন মিনিং অফ ট্যাক্সেবল ইম্পোর্ট বলতে কি বোঝায়, মিনিং অফ ট্যাক্সেবল সাপ্লাই, মিনিং অফ এক্সেম্পটেড সাপ্লাই, মিনিং অফ এক্সেম্পটেড ইম্পোর্ট, তারপর এক্সেম্পটেড সাপ্লাই অফ দ্য এক্সেম্পটেড ইম্পোর্ট। এগুলো সবগুলো সেকশন রেফারেন্স দেওয়া আছে, আপনারা কাইন্ডলি বইতে দেখবেন। আমি জাস্ট একটু এক কথা বলি, কারণ এগুলো খুবই ছোট ছোট সংজ্ঞা আর কি। ট্যাক্সেবল ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে যে ইম্পোর্ট গুলো উপরে আপনার ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইম্পোর্ট, অথবা যে গুডস গুলো আপনার হচ্ছে ফার্স্ট শিডিউলে নাই, যেগুলো এক্সেম্পটেড না, সেগুলো হচ্ছে ট্যাক্সেবল ইম্পোর্ট, সহজ কথা। আর সাপ্লাই, যে সাপ্লাই গুলো এক্সেম্পটেড সাপ্লাই না, এক্সেম্পটেড সাপ্লাই বাদ দিয়ে সকল সাপ্লাই হচ্ছে ট্যাক্সেবল সাপ্লাই। আর এক্সেম্পটেড সাপ্লাই কোনগুলো, যেগুলোর উপরে ভ্যাট প্রযোজ্য না, বা আপনি আদার ওয়ে অ্যারাউন্ড বলতে পারেন যে এক্সেম্পটেড সাপ্লাই অথবা এক্সেম্পটেড ইম্পোর্ট বলতে সেটাকেই বোঝায় যে প্রোডাক্টের উপরে ইম্পোর্ট স্টেজে কোন রকম কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল না, সেটাকেই বলা হয় এক্সেম্পটেড সাপ্লাই অথবা এক্সেম্পটেড ইম্পোর্ট। এরপরে এখানে একটা এসআরও আছে, এসআরও নাম্বার 144, যেটা 2020-তে এটা এনাক্টেড হয়েছে, এই বছরও এটা এসছে। এখানে আপনার ভ্যাট যে ইম্পোজ হবে সেটার ক্ষেত্রে 5টা স্টেজ বলা আছে। ধরেন টেবিল 1 থেকে টেবিল 5 পর্যন্ত আছে, এবং সেই টেবিলে ইম্পোর্ট স্টেজ, ইম্পোর্ট এন্ড ম্যানুফ্যাকচারিং স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সার্ভিস স্টেজ এবং ট্রেডিং স্টেজে কোন প্রোডাক্টের উপরে ভ্যাট কোথায় অব্যাহতি প্রাপ্ত সেটা বলা আছে। এতক্ষণ কিন্তু আমরা বললাম যে কোথায় ভ্যাট প্রযোজ্য হবে, কিভাবে প্রযোজ্য হবে। এখন আবার বলতেছি যে কোথায় ভ্যাট প্রযোজ্য হবে না। আচ্ছা, কেন প্রযোজ্য হবে না? কারণ গভর্নমেন্ট একটা এসআরও দিয়ে বলে দিচ্ছে যে এই প্রোডাক্টটা যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্টের সময় এটার উপর কোনো ভ্যাট দিতে হবে না, বাট সার্ভিস স্টেজে অথবা আপনার ট্রেডিং স্টেজে ভ্যাট দিতে হবে। আবার ট্রেডিং স্টেজে গিয়ে কোনো একটা প্রোডাক্টের উপরে বলে দিল যে এখানে ট্রেডিং স্টেজে কোনো ভ্যাট নেই, বাট আপনার ইম্পোর্ট স্টেজে ভ্যাট আছে। আমি এটাকে আর একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে আর একটা জিনিস দেখাই।
কারণ আপনাদেরকে যদি না দেখে দিই তাহলে আপনার এটা ক্লিয়ার হবেন না, তাহলে পরে আবার আমাকে কোশ্চেন করতে থাকবেন। এটা ক্লিয়ার করে দেবো। দেখা যাচ্ছে এটা? না স্যার দেখা যাচ্ছে না স্যার। এখন স্যার স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটু আজকে বোঝানো না, আজকে আমার একটু এইগুলো কি সবগুলো এক জায়গায় সিনক্রোনাইজ করে নিয়ে আসতে পারলে ভালো হতো, আপনাদের সময় নষ্ট হবে। আচ্ছা দেখেন এখানে বলছে কি এই 28 জ্যৈষ্ঠ বা 11 জুন 2020 একটা এসআরও আছে। সেই এসআরও তে বলা হচ্ছে এসআরও 144/2020/105 মূসক মূল্যসংযোজন কর সম্প্রসারণ আইন 2012 এর ধারা 126 উপধারা 1 এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নে বিধিত টেবিল 1 এর কলাম 1 ও 2 এর ধারা এর ফার্স্ট শিডিউলের যথাক্রমে শিরোনাম সংখ্যা 3 নম্বর এবং আচ্ছা কেউ মনে কথা বলছেন, একটু মিউট করে দিবেন সবাইকে। এসএস কোডের আওতাধীন কলামের বর্ণিত পণ্য সমূহকে প্রথমে কি বললো, দেখেন প্রথমে টেবিল 1 এ বলছে টেবিল 1 পণ্য সমূহকে আমদানি পর্যায়ে, টেবিল 2 পণ্য সমূহকে আমদানি ও উৎপাদন পর্যায়ে, এরপরে টেবিল 3 পণ্য সমূহকে উৎপাদন পর্যায়ে, টেবিল 4 সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত মূল্য সংযোজন কর যোগ্য সেবা সমূহকে, এবং টেবিল 5 এ বলা হয়েছে বর্ণিত পণ্য সমূহকে ব্যবসায়ী পর্যায়ে উহাদের উপর অরোপণীয় সমুদয় মূল্য সংযোজন কর ব্র্যাকেটে আগাম কর ব্যতীত আর কি হইতে অনুচ্ছেদ 2 ও 3 বর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হবে। দাদা নমস্কার, আমি একটু আইসিবি তে ক্লাসে আছি, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে 8:30 পরে কল করি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুতরাং আমরা একটু দেখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে আমদানি পর্যায়ে মানে এটা যেটা বলতেছে যে আমি এক্সট্রিমলি সরি, আমার আজকে বেশ কয়েকটা কল আসতেছে, আমি এটা ইন্টারাপশন হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট আর কি। আপনার আমদানি পর্যায়ে যে প্রোডাক্ট গুলো আসতেছে এটার উপরে কোন রকম কোনো ভ্যাট প্রযোজ্য হবে। হ্যাঁ এখানে বলা আছে, দেখেন আমাদের যেমন ছিল মিজান সিড, তারপরে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো যখন আপনি ইম্পোর্ট করবেন রক ফসফেট, জিপসাম, তারপর আয়রন ওরি, এলপিজি গ্যাস, হ্যাঁ এগুলো যখন আপনি ইম্পোর্ট করবেন ইম্পোর্ট স্টেজে কোন রকম কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। তার মানে এই নয় যে আপনি ইম্পোর্টের সময় প্রযোজ্য হবে না বিধায় আপনি সাপ্লাই স্টেজে প্রযোজ্য হবে না, সাপ্লাই স্টেজে কিন্তু প্রযোজ্য হবে। এই ধরনের এখন যেটা আমি 5টা ধাপ আলোচনা করছি এই ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলোকে শুধুমাত্র একটা স্টেজেই অব্যাহতি দেওয়া হয়েছে, নট ফর অল স্টেজ। যেমন আমি যদি এখানে বলি, দেখেন এখানে 32.12 ভিতরে বলা হয়েছে কম্পিউটার প্রিন্টারের ব্যবহার্য ইঙ্ক জেট রিলিফ কিটস, এটাকে ইম্পোর্ট স্টেজে এক্সেমশন দেওয়া হয়েছে। হ্যাঁ এরপর আমরা যদি ইম্পোর্ট থেকে পরের স্টেজে যাই, এটা হচ্ছে দেখেন টেবিল 2 আমদানি ও উৎপাদন পর্যায়ে। এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যেমন আলুর বীজ, খেজুর, গম বীজ, সকল প্রকার চাউল, এটা যদি আপনি ইম্পোর্ট করেন অথবা আপনি নিজে প্রডিউস করেন সেই ক্ষেত্রে কোন রকম কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। গম এর ময়দা বা আটা 2-2.5 কেজি পর্যন্ত। এরপরে বলা হচ্ছে হলো এই যে কম্পিউটারের মডেম, হাসপাতালের সজ্জা, হারিকেন বাতি, কাঠ পেন্সিল, কম্পিউটার প্রিন্টারের রিবন, এগুলোর উপরে আপনার উৎপাদন পর্যায়ে এবং ইম্পোর্টের জন্য আপনাকে কোনো ভ্যাট পে করতে হবে না। এরপরে শুধু উৎপাদন পর্যায়ে বলা হলো যে দেশে
উৎপাদিত সকল প্রকার ভোজ্য কাঁচা মাংস, প্যাকেটজাত হোক বা না হোক, দেশে উৎপাদিত সকল প্রকার ভোজ্য কাঁচা মাছ, প্যাকেটকৃত হোক বা না হোক, প্যাকেটকৃত তরল দুধ, পনির, মাঠা, প্রাকৃতিক মধু, এরকম বিভিন্ন রকম প্রোডাক্টের কথা বলা আছে, যেটা বাংলাদেশে যদি প্রডিউস করা হয়, এই প্রোডাক্টের উপরে কোনো রকম কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। এরপরে স্টেজ 4-এ বলা হলো যে সেবা পর্যায়ে বলতেছে হোটেল ও রেস্তোরাঁর উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। কোনগুলো? যে সকল হোটেল বা রেস্তোরাঁ বাংলাদেশের অভ্যন্তরে সকল অস্থায়ী হোটেল ও রেস্তোরাঁ, অস্থায়ী বলিতে বেষ্টনী বিহীন, বিদ্যুৎ ফ্যান বিহীন ও অনধিক 2টি বৈদ্যুতিক বাতি যুক্ত হোটেল ও রেস্তোরাঁকে বোঝাবে। এরকম আছে নাকি বাংলাদেশে? সেটার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। নির্মাণ সংস্থার ক্ষেত্রে হবে না কোনটা? 30শে জুন 2091 স্বাক্ষরিত সকল চুক্তি আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম এবং 30শে জুন 2091 পর্যন্ত জারিকৃত টেন্ডার সমূহের ভিত্তিতে 30শে জুন 93 পর্যন্ত স্বাক্ষরিত সকল চুক্তি আওতাধীন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম। হিমাগার, যেখানে আমাদের কোল্ড স্টোরের বিভিন্ন ভেজিটেবল থাকে। বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে, কিন্তু পত্রিকায় মৃত্যু সংবাদ যদি দেওয়া হয় সেটার উপর ভ্যাট প্রযোজ্য হবে না। ছাপাখানা, ইন্টারনেট সংস্থা, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রদানের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি, বীমা কোম্পানি, যোগানদার, এবং যোগানদারের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ভ্যাট হবে না? যদি স্কুলে টিফিন সরবরাহ করা হয়, জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকে যদি আপনি কোনো কিছু সাপ্লাই করেন, তুলা সরবরাহ করেন, ভাঙ্গা কাচের টুকরা সরবরাহ করেন, প্লাস্টিক বর্জ্য, এগুলো বলা আছে যে এই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, পর্যটক স্থান ও স্থাপনা, টেইলরিং শপ, সেটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যেগুলো না সেগুলো আর কি। এই ক্ষেত্রে এই সেবাগুলোর উপরে কি হবে না? যে কোন রকম কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। এবং তারপরে পঞ্চম টেবিলে বললো ব্যবসায়ী পর্যায়ে। ব্যবসায়ী পর্যায়ে মানে কি? আপনি যখন সেল করতেছেন, আপনি একজন ট্রেডার, যখন আপনি কনজিউমার কাছে সেল করছেন, এই ক্ষেত্রেও এই জিনিসগুলোর উপরে ভ্যাট প্রযোজ্য হবে না। সেটা কি? প্রাকৃতিক মধু, ভুট্টা, বীজ, সকল প্রকার চাউল, বড়পুকুরিয়া কোল মাইন, প্রাকৃতিক গ্যাস, ইনসুলিন, সকল প্রকার ওষুধ, এই যে লিস্টটা দেওয়া হলো আর কি। হ্যাঁ, কম্পিউটারের যন্ত্রাংশ, মোবাইল ফোন, টেলিফোন সেট, মডেম, ইন্টারনেট, হ্যাঁ, তো এই যে আইটেম গুলো দেওয়া হলো, এগুলোর ক্ষেত্রে আপনার কি হবে না? আপনি যখন সাপ্লাই করবেন, সাপ্লাই স্টেজেও ভ্যাট প্রযোজ্য হবে না। এবং এখানে একটা নিয়ম আইন বলে দিয়েছে, এই প্রজ্ঞাপনের উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট আমদানিকারক, উৎপাদনকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর ও সম্পূর্ণ শুল্ক আইন 2012 এর ধারা 51, 53, 54, 64 ও 107 উল্লেখিত মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাব রক্ষণ সহ কর চালানপত্র ও দলিল পত্রের দাখিলপত্র যাবতীয় আনুষ্ঠানিকতা পরিপালন করিতে হইবে। তার মানে এই আইনের এই সেকশনে যেটা বলা আছে, সেই সেকশন গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিনা আপনি এই সুবিধাটা পাবেন। যদি আপনি এটা ফলো না করেন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন না। ঠিক আছে? তো এইটা আমি এতক্ষণ যেটা আপনাদেরকে দেখালাম আর কি, এটা দেখানোর পিছনে কারণই হচ্ছে যে আপনি যেন জিনিসটা বুঝতে পারেন যে এই যে স্টেজ গুলো যেটা আমরা আলোচনা করলাম, যে ম্যানুফ্যাকচারিং স্টেজ বা ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং এন্ড ইম্পোর্ট স্টেজ, সার্ভিস স্টেজ এবং ট্রেডিং স্টেজ, এই যে বিভিন্নভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই অব্যাহতিটা কি প্রোডাক্ট এবং সেটার ইম্প্যাক্টটা কি। এখন কারো কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি তখন সেটা সাধারণত এলসির মাধ্যমে করি, কারণ এলসিতে প্রোডাক্টের একটা ভ্যালু কিন্তু বলা থাকে। যদিও কোয়েশ্চেনটা আগের টপিকের, এলসিতে প্রোডাক্টের একটা ভ্যালু উল্লেখ থাকে, তো সেই ক্ষেত্রে ইম্পোর্টের সময় সেটা কম বেশি করে দেখানোর কি কোনো সুযোগ আছে? কাস্টমস অথরিটি আমার এলসি ভ্যালু থাকবে, সেটাই তো আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু হিসেবে আসবে। আপনি তো এলসি ভ্যালু ডিক্লেয়ার করতেছেন, ওই যেটা ধরে সেটাই তো আপনার অ্যাসেসমেন্ট হবে। এলসি ভ্যালু ডিক্লেয়ার করার পর সেটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আপনাকে যা মেকানিজম করার এলসি ভ্যালু ডিক্লেয়ার করার আগেই করতে হবে। আমি একটু এটা অফ দ্য রেকর্ড বলি,
ধরেন বাংলাদেশে লোকাল কোম্পানিগুলো কি করে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ধরেন আমি একটা প্রোডাক্ট সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করবো, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। ধরেন আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবো সিঙ্গাপুর থেকে, তা আমি ওখানকার যে সিঙ্গাপুরের সাপ্লায়ার আছে তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে ঠিক আছে এটা প্রোডাক্টের দামটা 100 টাকা, তুমি আমাকে এই প্রোডাক্টের ভ্যালুটা কমায় 30 টাকায় সাপ্লাই করো, 70 টাকা আমি তোমাকে অন্যভাবে দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো কি করলো সে 70 টাকা তাকে অন্যভাবে দিয়ে দিল, আর এই 30 টাকা ভ্যালু সে প্রোডাক্টে দেখালো এবং ওই 30 টাকা ভ্যালুতেই এলসি হলো এবং ওই 30 টাকা ভ্যালু এলসি হওয়ার পরে তারপর ব্যাংকের থ্রুতে পেমেন্ট হলো। তাহলে আলটিমেটলি কি হলো, এই 70 টাকা সে কোম্পানি আপনার ওকে ডিরেক্টলি টিটির মাধ্যমে বা থার্ড পার্টির মাধ্যমে পেমেন্ট করে দিল, আর এই 30 টাকা দিয়ে সে প্রোডাক্টটা আনলো, 30 টাকার উপর সে ট্যাক্স ভ্যাট পে করলো। তাহলে আলটিমেটলি সে 70 টাকার উপরে ট্যাক্স ভ্যাট পরিশোধ করলো না, গভর্নমেন্ট কিন্তু 70 টাকার উপরে তার ট্যাক্স ভ্যাট গচ্ছা গেল। স্বাভাবিকভাবে চিন্তা করেন একটা কমপ্লায়েন্ট কোম্পানি একটা নন কমপ্লায়েন্ট কোম্পানি, একজন 100 টাকার উপরে ট্যাক্স ভ্যাট পে করেছে, তাহলে তার প্রোডাক্ট কস্ট যায় দাঁড়ালো মনে করেন যে 500 টাকা, আর যে 30 টাকার উপর ট্যাক্স ভ্যাট দিয়েছে তার প্রোডাক্ট কস্ট যায় মনে করেন যে 200 টাকা। তাহলে স্বাভাবিকভাবে তো সে এখানে অ্যাডভান্টেজ পজিশন থাকবে, সে তো ওখানে প্রফিট করে নিয়েছে। এইভাবে এগুলো হয় আর কি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি অবশ্যই অবশ্যই দিতে হবে, 120 টাকার উপরে দিতে হবে। জি 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 জি। সেটা যাই হোক, কিন্তু ওই স্টেজে তো ইম্পোর্টারকে দিতে হচ্ছে না, ওটা তো ইম্পোর্টারকে ওই বেনিফিটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, কাস্টমার তো কোনো ভ্যাটের ক্ষেত্রে সব ক্ষেত্রে তো ভ্যাট তো এন্ড কনজিউমারকে দিতে হবে, অবশ্যই কাস্টমারের তো বেনিফিট পাওয়ার কিছু নাই। কারণ ভ্যাটটা আমি আগের দিনই বলেছি যে রিগ্রেসিভ ট্যাক্স, সো ধনী গরিব নির্বিশেষে সবাইকে ভ্যাট দিতে হবে, সো কাস্টমারের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আলটিমেট বেয়ারার তো হচ্ছে কাস্টমার। জি 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 জি। এরপরে যদি আমরা আরেকটু দেখি যে ভ্যাটের যে ইম্পোজিশনের যে রেট 15% আমরা জানি, সেটা ইম্পোর্ট অথবা ট্যাক্সেবল সাপ্লাইয়ের ক্ষেত্রে পযোজ্য হবে। আর আমরা রিডিউস রেট সম্বন্ধে আমরা জানি, রিডিউস রেট অনেক ক্ষেত্রে রিডিউস রেটের কথা বলা আছে। সেই রিডিউস রেটের যদি আমি কোনো কিছু আমি কিনি, তাহলে সেক্ষেত্রে সেই রিডিউস রেটের উপরে আপনার হচ্ছে হলো থার্ড শিডিউলে বলা আছে এবং আমরা কতদিনে আলোচনাও করেছি যে রিডিউস রেট কোন কোন ক্ষেত্রে হবে এবং সেটার রেটের একটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর সেই ক্ষেত্রে রিডিউস রেটে যদি কেউ ভ্যাট পে করে সে করতেই পারে, কিন্তু সেটার উপরে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট সে পাবে না আর কি। আর একটা রিডিউস রেটে যাদের আছে, ধরেন যে প্রকিউরমেন্ট প্রোভাইডার অথবা হচ্ছে ধরেন যে আপনার মোটর গ্যারেজ ওয়ার্কশপ, প্রকিউরমেন্ট প্রোভাইডার ভ্যাট রেট 7.5%, মোটর গ্যারেজ ওয়ার্কশপ 10%। এখন কেউ যদি মনে করে যে না আমি রিডিউস রেটে ভ্যাট দিব না, আমি 15% রেটে ভ্যাট দিব, কারণ আমি আউটপুট ভ্যাট এগেইনস্ট ইনপুট ভ্যাট রিবেট নিব, সেটাও কিন্তু সে করতে পারবে। এটাই বলছি, মে পে ভ্যাট এট দ্য রেট অফ 15% ইনস্টেড অফ রিডিউস ভ্যাট রেট অর স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট। এইটারও এই প্রভিশন আছে আর কি আইনি। এরপরে আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, অনেক সময় বিভিন্ন পণ্যের উপর সরকার অবচয় সুবিধা দিয়ে থাকে স্যার, এই অবচয় সুবিধাটা স্যার কোন ভ্যালুর উপরে দিয়ে থাকে স্যার সরকার? কোন পণ্যের উপরে অবচয় সুবিধা? জি স্যার, যেমন স্যার রিকন্ডিশন কোনো জিনিস বিদেশ থেকে যদি ইম্পোর্ট করি, সেক্ষেত্রে সরকার প্রথম বছর বা দ্বিতীয় বছর এরকম স্যার একটা অবচয় ধরে থাকে স্যার প্রোডাক্টের উপর। স্যার এটা কোন ক্ষেত্রে স্যার কাস্টমস অ্যাপ্লাই করে ওরা? রিকন্ডিশন আমি কোনো কিছু সেক্ষেত্রে স্যার এই যে অবচয় সুবিধাটা যে দিয়ে থাকে, যেমন স্যার জাপান থেকে আমি যখন পুরোনো গাড়িটা ইম্পোর্ট করছি স্যার বাংলাদেশে, সেক্ষেত্রে স্যার একটা অবচয় দিয়ে থাকে, যেমন 5 বছরের মধ্যে 3 বছরের গাড়ি যদি আনি তো 3 বছরের অবচয় সুবিধা পাবে, বা 5 বছরের পুরোনো গাড়ি আনলে তাহলে আমার 5 বছরের আমি একটা অবচয় সুবিধা পাচ্ছি। এই অবচয়টা স্যার কখন ধরে অ্যাসেসমেন্ট ভ্যালুটা নির্ণয় করে স্যার? এটা তো ইম্পোর্টের সময় আপনি যাই কিছু বলেন না কেন, যাই কিছু করেন না কেন, সবকিছুর সাথে ইম্পোর্টের সাথে সম্পর্ক আর কি। হ্যাঁ, আপনি যখন ইম্পোর্ট করবেন একটা পুরোনো গাড়ি জাপান থেকে, তখন ওটা যদি 3 বছরের পুরোনো হয়
তাহলে ধরেন যে কথার কথা ওই গাড়িটার ভ্যালু ছিল $1,05,00,000, আপনি 3 বছরের পুরনো হলে পরে ধরে ওটার আপনার এখন রিটেন অন ভ্যালু আছে ধরেন $2,00,000, তাহলে এই $2,00,000 ভ্যালু ধরে আপনি তো ওখানে ভ্যাট পে করতেছেন, ট্যাক্স পে করতেছেন, আপনি তো 5 লাখ পে করছেন না। জি স্যার। আপনি তো ওখানে বেনিফিটটা পেয়ে যাচ্ছেন না। না এরপর স্যার বাংলাদেশে যখন থাকে দেখা যায় পোর্টে 2-3 বছর পরে থাকে, এর উপরে আবার স্যার অনেক সময় সেটার সাথে এটার কোনো সম্পর্ক না, ওটা অন্য জিনিস। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওটা অন্য জিনিস, ওটা হচ্ছে হলো পোর্টে পড়ে থাকে, সেটা অকশনে দেয়, অকশন থেকে সেল করে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমরা এখন এটা নর্মাল অপারেশন বিজনেস নিয়ে কথা বলতেছি, স্পেসিফিক আলাদা ইস্যু আর কি। আপনার ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। আপনার এছাড়াও আমি একটু আগেই বলেছি যে স্টার্ট শিডিউলে বিভিন্ন রেট আছে 5%, 7.5%, 10%, এবং ট্রেডারদের ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 5%। এবং এছাড়া আরো যেটা 2% হচ্ছে পেট্রোলিয়ামের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে, এবং আপনি যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন ফার্ম হয়। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু অ্যালাউ করেন, একটা মিনিট। সরি। সো আপনার যদি কোনো ফ্ল্যাট আপনি সেল করেন, সেক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে 1 থেকে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 2% হবে, আর মেডিসিনের ক্ষেত্রে 2.4%, এবং ফ্ল্যাট যদি 1600 স্কোয়ার ফিটের উপরে হয় তাহলে সেক্ষেত্রে 4.5% হবে। এরপরে আপনার এখানে কনভার্টেড আউটপুট ভ্যাট পেমেন্ট মেথড, আগে যেটা ছিল ভ্যাট একটা ট্যারিফ ভ্যালু ছিল, এখন আর ট্যারিফ ভ্যালু বলে কিছু নাই। এখন ওই ট্যারিফ ভ্যালুর জায়গায় ওটাকে আমরা স্পেসিফিক ভ্যাট রেট বলে দেওয়া হয়েছে, যেটা থার্ড শিডিউলে আমরা আলোচনা করেছি আর কি অলরেডি। আর আগে কমার্শিয়াল ইম্পোর্টার নামে একটা সংজ্ঞা ছিল, যেটা কমার্শিয়াল ইম্পোর্টার যে ইম্পোর্ট করে, যে কিনা কোনো রকম কোনো প্রোডাক্টের কোনো ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স কোনো কিছু চেঞ্জ করে না, ডিরেক্ট নিয়ে এসে সেল করে, তাকে কমার্শিয়াল ইম্পোর্টার বলা হয়। সেই ডেফিনেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা এখন ট্রেডার হয়ে গেছে, ওই সংজ্ঞাটাই ট্রেডার হয়ে গেছে, রেট হয়েছে 5%। ধরেন যে আপনি দেশের বাইরে থেকে ল্যাপটপ ইম্পোর্ট করে আপনি কি এটা কোনো ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করার তো কিছু নেই, আপনি জাস্ট আনলেন, এনে আবার আপনার হাত বদল করে সেল করে দিচ্ছেন। এই যে আপনি এটা হাত বদল করলেন, এটাকেই বলা হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার, যেটা আগের আইনে ছিল, এখন এটা কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে নেই, এখন হচ্ছে ট্রেডার। এখন যদি আমরা বলি যে পার্সনস লায়েবল টু পে ভ্যাট, আসলে কে ভ্যাট পরিশোধ করবে আর কি, এবং কখন ভ্যাট পরিশোধ হবে, কে পরিশোধ করবে, কখন করবে আর কি। এটা বলা আছে যদি আপনি যখন কোনো ট্যাক্সেবল ইম্পোর্ট হয়, যখন আপনি কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, তখন ইম্পোর্টার এই ভ্যাটটা পরিশোধ করবে। স্বাভাবিকভাবে যে ইম্পোর্ট করলো সেই তো ভ্যাটটা দিবে, কারণ এখানে তো সে ছাড়া আর কোনো পার্টি নেই আর কি। হ্যাঁ, আর যদি ট্যাক্সেবল সাপ্লাই হয় উইদিন দ্য বাংলাদেশ, যে আপনি এই ট্যাক্সেবল সাপ্লাইটা আপনি বাংলাদেশের মধ্যে সাপ্লাই করছেন, তাহলে সাপ্লায়ার এই ভ্যাটটা পরিশোধ করবে, মানে যে এই প্রোডাক্টটা সাপ্লাই করতেছে, ম্যানুফ্যাকচারিং। ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস, যদি সেটা কোনো ইম্পোর্টেড সার্ভিসের আপনার হচ্ছে ভ্যাট হয়, তাহলে এটা রিসিপিয়েন্ট অফ সাপ্লাই হয়। এটা নিয়ে আমি একটা সেপারেট আলোচনা করবো, কারণ এই ইম্পোর্টেড সার্ভিস একটা সেপারেট ইস্যু, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে না দেখালে আপনারা বুঝবেন না। আর আদার কেস হচ্ছে হলো এই তিনটার মধ্যে যদি না পড়ে, তাহলে সেটা হলো আদার কেসের মধ্যে পড়বে। সেক্ষেত্রে ইদার আপনার সাপ্লায়ারকে পে করতে, অথবা রিসিপিয়েন্ট অফ সাপ্লাই, মানে এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, হয় আপনাকে দিতে হবে নয়তো আমাকে দিতে হবে, যে কোনো একজনকে দিতে হবে। এবং এটা যদি ফাঁকি হয়, বোথ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু 5 মিনিটের জন্য একটা ব্রেক দিতে হবে আর কি। হ্যাঁ, আমার মেয়ে ওকে স্যার, করছে, তো আমি ওকে ওই রুমে রেখে আসছি, ও কান্নাকাটি করছে, আমাকে একটু 5 মিনিটের ব্রেক দেন। ওকে স্যার, নো প্রবলেম স্যার। 5 মিনিট, মানে এক স্ট্রোম আর কি। হ্যাঁ, ও আবার ওর মা ভাই কারোর সাথে ই করবে না আর কি। হ্যাঁ, এটাই হলো প্রবলেম আর কি।
ঝামেলা। ওকে, সরি, আসলে বাবা না হলে, মেয়ে না হলে বুঝতে পারতাম না যে বাবার স্বার্থকতাটা কি আর কি। জি স্যার। আমরা ছেলেরা তো খুব স্বার্থপর হই, মেয়েরা স্বার্থপর হয় না আর কি। মেয়ে আসলে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে আর কি। আচ্ছা, আমরা আগাই। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি আর কি। পার্সোনাল লায়াবলস টু পে ভ্যাট, যদি এটা ট্যাক্সেবল ইম্পোর্ট হয়, ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার ভ্যাট পে করবে। ট্যাক্সেবল সাপ্লাই ইন বাংলাদেশ, যদি কোনো ট্যাক্সেবল সাপ্লাই হয় উইদিন দ্য বাংলাদেশ, তাহলে সাপ্লায়ার পে করবে। যদি ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস হয়, সেক্ষেত্রে রিসিপিয়েন্ট অফ দ্য সাপ্লাই, এবং আদার কেসে সাপ্লায়ার অফ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য সার্ভিস। এখন ট্যাক্সেবল ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বুঝলাম, ট্যাক্সেবল সাপ্লাইও বুঝলাম, আদার কেসও বুঝলাম, কিন্তু ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিসটা কি, এটা একটু বোঝার দরকার আছে। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ধরেন ইউনিলিভারের কথা যদি বলি, অথবা নেসলে বাংলাদেশের কথা যদি বলি, নেসলে বাংলাদেশ বা ইউনিলিভার হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে এই মাল্টিন্যাশনাল কোম্পানি আপনার ওরা কি করে, ওদের ব্র্যান্ড নেমটা ইউজ করে। এই ব্র্যান্ড নেম যে ইউজ করা হয়, এটার জন্য তাদেরকে বিভিন্ন রকম ফি পরিশোধ করতে হয়। সেটা রয়্যালটি ফি হতে পারে, সেটা বিভিন্ন রকম ইনসেন্টিভ ফি হতে পারে, বা বিভিন্ন রকম সেলস এন্ড মার্কেটিং ফি হতে পারে, বা হোয়াট এভার ফিস, বা টেকনিক্যাল নো হাউ ফিস হতে পারে। এই যে বিভিন্ন ফি পরিশোধ করতে হচ্ছে, এটাকে বলা হয় ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস। তাহলে এই যে তাদের প্যাটেন্ট বা তাদের ট্রেডমার্ক অথবা তাদের যে বিজনেস মডেল আছে, যেটা এখানে অ্যাপ্লাই করে এখানে প্রফিটেবিলিটি বাড়তেছে বা এখানে বিজনেস হচ্ছে, এই জন্য তাকে যে টাকাটা পে করতে হয়, এটাকে রয়্যালটি বলেন, টেকনিক্যাল নো হাউ ফি বলেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি, যে নামে আমরা অভিহিত করি না কেন, এইটার উপরে ভ্যাট পরিশোধ করতে হয়। এবং এই ভ্যাটটা আপনার হচ্ছে হলো কে পরিশোধ করবে, এটা সার্ভিস রিসিপিয়েন্ট পে করবে। কেন সার্ভিস রিসিপিয়েন্ট পে করবে? কারণ এইখানে ফিটা পাঠানো হচ্ছে দেশের বাইরে। তো দেশের বাইরে নর্মালি ভ্যাট কে পে করে, এন্ড কনজিউমার, অথবা যে আসলে এটার কনজাম্পশনটা করতেছে। তো আলটিমেটলি এখানে কনজাম্পশনটা বা এন্ড কনজিউমার, যদিও ও দেশের বাইরে থেকে যে করছে সে, বাট সে তো দেশে ইনকর্পোরেট না, সে তো আমাকে কোনো ভ্যাট চালান দিতে পারছে না, 6.3 দিতে পারছে না। সুতরাং এই জন্যই এইটার একটা ডেভিয়েশন করা আছে এখানে, যেটা হলো যে এই ক্ষেত্রে এই ভ্যাটটা পরিশোধ করতে হলো যে এই সার্ভিসটা নিয়েছে সে, সার্ভিস রিসিপিয়েন্ট এই ভ্যাটটা দিবে। তাহলে কোশ্চেন আসতে পারে যে সার্ভিস রিসিপিয়েন্ট কেন ভ্যাট দিবে, কারণ এটা তো তার দেওয়ার কথা না, এবং সার্ভিস রিসিপিয়েন্ট যদি ভ্যাট দেয় তাহলে এটা তার কস্ট টু দ্য কোম্পানি হয়ে গেল। আইনে বলা আছে যে সার্ভিস রিসিপিয়েন্ট এটা একবার ভ্যাট ইনপুট ভ্যাট হিসেবে নিবে আর একবার আউটপুট ভ্যাট হিসেবে নিবে, তার মানে এখানে তার ভ্যাটের কস্টটা জিরো হয়ে যাবে আর কি। হ্যাঁ, বাট এখানে কমপ্লায়েন্স পারপাসে এটাকে আনতে হবে এবং দেখাইতে হবে, কারণ সবাই ইনপুট ট্যাক্স সেখানে আউটপুট ট্যাক্স ক্রেডিট পায় না। যারা পায় না তাদের ক্ষেত্রে এটা কস্ট টু দ্য কোম্পানি হয়ে যাবে, আর যারা পায় তারা এটা রিপিট নিতে পারবে। আমি কি বুঝাইতে পেরেছি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম যে ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস বলতে বোঝাচ্ছে যে আপনি দেশের বাইরে থেকে কোনো একটা সেবা নিলেন, সেই সেবার উপরে যে ট্যাক্সের বা ভ্যাটের যে ইমপ্লিকেশনটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি এটা বলতে গিয়ে বলেছি, ধরেন যে ইউনিলিভার, সে দেশে ইউনিলিভার এই বাংলাদেশ থেকে যখন রেমিটেন্স পাঠায়, ধরেন রয়্যালটি ফি বাবদ 100 টাকা রয়্যালটি ফি পাঠাইতে হলে তাকে 15 টাকা ভ্যাট দিতে হয়। এই ভ্যাটটা ইউনিলিভারকে পে করতে হয়, যেহেতু সে হচ্ছে সার্ভিস রিসিপিয়েন্ট। কিন্তু ভ্যাটটা দেওয়ার কথা ছিল কার? সার্ভিস প্রোভাইডার। সে তো যেহেতু সে 6.3 চাল আমাকে দিতে পারছে না, সেহেতু সে এখানে রিবেট নিতে পারছে না, এই জন্য সে পে করবে, একবার পে করে আর একবার এটা রিবেট নিবে। এটা নিয়ে আমরা একটা বিস্তারিত যখন আমরা ম্যাথ দেখবো তখন এটা আমরা আলোচনা করবো, তখন আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, ওকে স্যার, আমরা একটা ম্যাথ আমরা দেখবো, ম্যাথ যখন দেখবো তখন আমরা বিষয়টা ক্লিয়ার করবো, তখন একটা মোর প্র্যাকটিক্যালি আমি দেখবো। এখন আসেন ভ্যাট এজেন্ট অফ এ নন রেসিডেন্ট। এতদিন আমাদের 1991 সালের আইনে ভ্যাট এজেন্টের কোনো সংজ্ঞা বা এরকম কোনো কিছু ছিল না। 2012 সালের আইনে ভ্যাট এজেন্টের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ভ্যাট এজেন্টের দায়িত্ব কর্তব্য কি, সে কি কি কাজ করবে, এবং এইবারের আইনে
আর একটু এটাকে মডিফাই করা হয়েছে যে ভ্যাট এজেন্টের দায়িত্ব কর্তব্য কি। আগের গত বছর পর্যন্ত ভ্যাট এজেন্টের দায়িত্ব অপরিসীম ছিল। তার মানে ধরেন আপনি একজন এমএনসি কোম্পানি, আবারও যদি বলি যে ধরেন যে আপনি গুগলের কথা যদি বলি অথবা ফেসবুক বা গুগলে তো বাংলাদেশে কোনো অফিস নেই, কিন্তু ধরেন যে বাংলাদেশে একটা ফার্ম হুদাবাসী চৌধুরী অথবা হুদাবাসী চৌধুরীর কোনো একজন পার্টনার অথবা এক নেবেনের একজন পার্টনার, সে ওই গুগলের ভ্যাট এজেন্ট হলো। আইনে বলা ছিল গত বছর পর্যন্ত যে এজেন্টের যে রেসপন্সিবিলিটি এবং কোম্পানির রেসপন্সিবিলিটি ইকুয়াল। তার মানে কোনো কোম্পানি যদি কোনো ভ্যাট ফাঁকি হয় বা সে ভ্যাট না দেয় বা কোনো রকম কোনো যে ডিসপিউট থাকে, সেই জন্য এজেন্ট এবং কোম্পানি সমানভাবে দায়ী থাকবে। তাহলে একজন লোক এজেন্ট হয়ে তো সে মনে করেন যে আর এক বিপদে পড়ে গেল। হ্যাঁ, যে আমি এজেন্ট হয়ে তো আমি আর এক বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, তো এই জন্য এটাকে মডিফাই করা হয়েছে, বলা হয়েছে যে না, এজেন্টের দায়িত্বটা অপরিসীম না হয়ে পরিসীম করা হয়েছে, যে না তার একটা টু সাম এক্সটেন্ট পর্যন্ত দায়িত্ব থাকবে, আর এর বাইরে আসলে কোম্পানিরই লাইবিলিটি থাকবে। কারণ কোম্পানির দায়িত্ব এজেন্ট কিভাবে নিবে, সেটাকে এইবার আইনে এটাকে ক্লারিফাই করা হয়েছে। সো আমরা এখন দেখি আগে ভ্যাট এজেন্ট বলতে কি বোঝায়। ভ্যাট এজেন্ট মিনস দ্য পারসন এম্পাওয়ার্ড বাই এ নন রেসিডেন্ট টু পারফর্ম ফাংশনস অন হিজ বিহাফ উইথ ভ্যালুয়েটেড ট্যাক্স অথরিটি। তার মানে এই গুগলের কথা যদি বলি অথবা ফেসবুকের কথা বলি, তার তো এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে অ্যাক্টিভিটিস আছে বাট তার কোনো এখানে কোনো অফিস নাই। যেহেতু তার কোনো অফিস নেই, তাহলে তার পক্ষ হয়ে এক্স ওয়াই বা জেড যে কোনো একজন এই যে ফাংশনিং গুলো করতেছে ভ্যাট অথরিটির সাথে, তার পক্ষ হয়ে তার এখানে ভ্যাট জমা দেওয়া, তার এখানে যা যা কমপ্লায়েন্স আছে সেগুলোকে মিট করতেছে, এটাকেই বলা হচ্ছে ভ্যাট এজেন্ট। এখন বাংলাদেশ থেকে কিন্তু গুগল অনেক টাকা ইনকাম করে, বা আপনার হচ্ছে ক্লাউড বেস সার্ভিস দিয়ে অথবা ফেসবুক যে SMS কি বলে অ্যাডভার্টাইজিং করে বা বুস্টিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করে। তাহলে এটার উপর কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। সেই ভ্যাট গুলো কিন্তু তাদের নামে জমা হচ্ছে, সরকার কিন্তু টাকা পাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কিভাবে হচ্ছে, একজন এজেন্টের মাধ্যমে এই কাজগুলো প্রসেস হচ্ছে। এরপরে ভ্যাট এজেন্টের ক্ষেত্রে কয়েকটা সংজ্ঞার বিষয় আছে, যেমন হচ্ছে রেসিডেন্ট, নন রেসিডেন্ট। আচ্ছা, কেউ বলতে পারবেন রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বলতে কি বোঝায়, আপনারা জানেন কিনা? স্যার রেসিডেন্ট মানে হচ্ছে স্যার এই দেশের মানে মধ্যে আর কি, মানে বাংলাদেশের মধ্যে, আর নন রেসিডেন্ট হচ্ছে স্যার মানে বাইরের কেউ হয়তো মনে হচ্ছে। আর কেউ বলতে পারবেন রেসিডেন্ট বলতে কি বোঝায়, নন রেসিডেন্ট বলতে কি বোঝায়? স্যার কোশ্চেনটা আরেকবার যদি বলতেন। আমি বলেছি যে রেসিডেন্ট বলতে কি বোঝায়, নন রেসিডেন্ট বলতে কি বোঝায়। সেকশন 215 এবং সেকশন 21 এ বলা আছে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সেও রেসিডেন্টের সংখ্যা এবং নন রেসিডেন্টের সংখ্যা দেওয়া আছে। তা আমি জানেন কি? যতটুকু জানি আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হলো যে দেশের বাইরে রেসিডেন্ট বলতে গেলে একটা টাইম লিমিটের বিষয় আছে এখানে, যে যদি কোনো ব্যক্তি একটানা আমাদের মানে একটা বর্ডার, আমাদের দেশের বর্ডারের মধ্যে 90 ডেজ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্টেবল হবে। এবং যদি এবং এরকম হয় যে 365 দিনের মধ্যে সে একটানা 90 ডেজ সে স্টে করেছে এই বর্ডারের মধ্যে, আমাদের বাংলাদেশ এরিয়ার মধ্যে, তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কাউন্টেবল হবে। আর যদি এরকমটা না হয় তাহলে সেটা নন রেসিডেন্ট, এরকম কিছু একটা। আচ্ছা, আপনি বলেছেন কিন্তু পার্শিয়ালি আর কি, বিষয়টা একটু আপনার সাথে আর একটু অ্যাড হবে। সেটা হচ্ছে রেসিডেন্টের সংজ্ঞায় বলা আছে যে কোনো ব্যক্তি কোনো একটা অর্থ বছর, মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা যদি বলি, ধরুন জুলাই 2021 থেকে জুন 2022 এর মধ্যে 90 ডেজ যদি থাকে, মানে 90 দিন যদি ওই অর্থ বছর থাকে, এবং প্রিভিয়াস 365 ডেজ 4 বছরের মধ্যে যদি 365 ডেজ থাকে, তাহলে সে রেসিডেন্ট হবে। কি বললাম? যে আপনাকে ওই বছরে 90 দিন হইতে হবে এবং পরবর্তী 4 বছরের মধ্যে মিনিমাম 365 দিন থাকতে হবে, তাহলে আপনি রেসিডেন্ট হিসেবে হবেন। এটা হচ্ছে অপশন 1। আর অপশন 2 হচ্ছে আপনাকে 182 ডেজ এই অর্থ বছরে যদি আপনি এখানে থাকেন, মানে 6 মাস, তাহলে আপনি রেসিডেন্ট হবে। এই দুইটার শর্ত পালন করলে তাহলে আপনি রেসিডেন্ট, আর এই দুটো শর্ত যে কোনো একটা পালন না হলে আপনি নন রেসিডেন্ট হবেন। তবে 182 ডেজ এর ক্ষেত্রে পূর্ববর্তী 4 বছরের মধ্যে থাকার দরকার নেই। ওটা প্রযোজ্য হবে না 182 ডেজ এর ক্ষেত্রে। এটা হলো একটাই অপশন,
আর 90 ডেজ এর ক্ষেত্রে হচ্ছে পরবর্তী 4 বছরে আপনাকে 365 ডেজ থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ক্লিয়ার স্যার। তো এখন রেসিডেন্ট সংজ্ঞা এবং তাহলে আমরা রেসিডেন্ট কি এটা জানলাম। তাহলে এছাড়া যারা আছে তারা সবাই নন রেসিডেন্ট। যদি কেউ 90 দিন না থাকে অথবা 182 দিন না থাকে তাহলে সে নন রেসিডেন্ট হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে এটা কিন্তু সব ভ্যাট এজেন্টের সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। এরপরে ইলেকট্রিক সার্ভিস এর ব্যাপারে বলা হচ্ছে। ইলেকট্রিক সার্ভিস বলতে ইলেকট্রনিক সার্ভিস বলতে কি বোঝায়? এখানে বলা হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস মিনস দ্য ফলোইং সার্ভিসেস when providing or on through the telecommunication network. Telecommunication network এর থ্রুতে যে সার্ভিস গুলো দেওয়া হচ্ছে a local or global information network or similar means, সেটা হতে পারে কোনো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের থ্রুতে হতে পারে, কোনো লোকাল বা গ্লোবাল আপনার ইনফরমেশন নেটওয়ার্কের থ্রুতে হতে পারে। যেমন আপনার সেটা কি ওয়েবসাইট, ওয়েব হোস্টিং আর রিমোট মেইনটেনেন্স অর প্রোগ্রাম অর ইকুইপমেন্ট, সফটওয়্যার এন্ড আপডেটিং দেয়ারঅফ বাই ওয়ে অফ রিমোট ডেলিভারি। আমাদের দেশে আপনি দেখেন আমরা এসএপি ইমপ্লিমেন্ট করেছি, আমরা আপনার ওরাকল সফটওয়্যার ইউজ করি, আমরা ক্লাউড বেস বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করি। এটার জন্য কি হয় আমাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু আসতে হয় না। এখন ওরাকল সার্ভিসটা দিচ্ছে আমেরিকা থেকে অথবা এসএপি সার্ভিসটা দিচ্ছে মনে করেন যে ইউকে থেকে, তাকে কিন্তু এখানে আসতে হচ্ছে না। সে জাস্ট একটা লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে গিয়ে আপনি ক্লাউড বেস আপনাকে একটা রিমোট অ্যাক্সেস লাগবে, আপনি রিমোট অ্যাপ স্টোর দিবেন, আপনার এখানে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। তাহলে দেখেন ওকে আপনি টাকা পাঠাচ্ছেন, ওর কাছ থেকে আপনি কিছুই পাচ্ছেন না, কিন্তু ওকে কিন্তু আপনি $1,00,000 বা $2,00,000 দিয়ে দিচ্ছেন। আলটিমেটলি আপনি ক্লাউড বেস একটা সিস্টেম আপনি আপনার এখানে চালাচ্ছেন। এই যে কাজগুলো হচ্ছে এগুলোকে ইলেকট্রনিক সার্ভিস বলা হচ্ছে আর কি। ইমেজিং, টেক্সট, ইনফরমেশন ডেলিভারি, অ্যাক্সেস টু ডেটাবেস, সেলফ এডুকেশন প্যাকেজ, মিউজিক, ফিল্ম অর গেমস, পলিটিক্যাল, কালচারাল, আর্টিস্টিক, স্পোর্টিং, সায়েন্টিফিক অ্যান্ড এন্টারটেনমেন্ট, ব্রডকাস্ট অ্যান্ড টেলিকাস্ট। এই যে আমরা যে আপনার জি সিনেমা দেখি বা আমরা জি মুভিজ দেখি বা আদার্স যেগুলো দেখি, যত ধরনের চ্যানেল আছে যেগুলো ব্রডকাস্ট করা হয় আমাদের দেশে, এগুলো সবগুলো ইলেকট্রনিক সার্ভিসের ডেফিনেশনের মধ্যে পড়ে। এখন ধরেন বিবিসি বা সিএনএন এর বাংলাদেশে যদি কোনো অফিস না থাকে অথবা বিবিসি যদি বাংলাদেশে কোনো অফিস না থাকে তাহলে তার ভ্যাটটা আপনি কিভাবে নেবেন? বাট বিবিসির সার্ভিসটা তো আমরা নিচ্ছি বা সিএনএন এর সার্ভিসটা নিচ্ছি, তাহলে সিএনএন বিবিসি যে এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে এর জন্য তাকে ভ্যাট পে করতে হবে। সেটা কে করবে? তার থ্রু দ্য ভ্যাট এজেন্ট আর কি। হ্যাঁ, এখন ভ্যাট এজেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে হলো যেটা হচ্ছে যে a non-resident who does not carry on an economic activity from a fixed place in Bangladesh shall appoint a VAT agent. তাহলে কে ভ্যাট এজেন্ট অ্যাপয়েন্ট করবে? যে কিনা একজন নন রেসিডেন্ট এবং যার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি বাংলাদেশের কোনো নির্দিষ্ট জায়গা থেকে পরিচালনা করা হয় না। যেটা আমি গুগল হতে পারে, সেটা ফেসবুক হতে পারে বা এই টাইপের অনেক অর্গানাইজেশন আছে। সো এরপরে ভ্যাট এজেন্টের কাজটা কি হবে? ভ্যাট এজেন্টের কাজ হবে হলো bear all responsibilities and carry out all activities. সে ওই কোম্পানির পক্ষ হয়ে বা ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভ্যাট রিলেটেড যত ধরনের কাজ আছে সকল ধরনের কমপ্লায়েন্স, সকল ধরনের অ্যাক্টিভিটি সে পরিচালনা করবে এবং shall be jointly and severally liable for the payment of এখানে ক্লিক করতে হবে। এটা ঠিক হবে। এটা shall be liable for the payment of all dues including taxes, fines, penalties and interest. এটা সে দিবে, বাট এটার জন্য সে তাকে প্রাইমারি রেসপন্সিবল করা হলো, এটা দায় দায়িত্ব তার উপরে বর্তাবে না। এটা হলো এই বছরের চেঞ্জটা আসছে। VAT registration of the economic activity by the VAT agent shall be in the name of the principal. কিন্তু এখানে যে VAT এর যে রেজিস্ট্রেশনটা নেওয়া হবে সেই রেজিস্ট্রেশনটা হবে হচ্ছে হলো প্রিন্সিপালের নামে, মানে সে এজেন্ট বাট সে এই রেজিস্ট্রেশনটা নিবে ইউনিলিভারের নামে অথবা গুগলের নামে অথবা ফেসবুকের নামে আর কি। এবং এই অ্যাপয়েন্টমেন্ট এবং নমিনেশনের ক্ষেত্রে ভ্যাট এজেন্টের ক্ষেত্রে রুল 16 এবং 17 এ ডিটেলস বলা আছে যে আপনার কিভাবে ভ্যাট এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট নমিনেশন হবে আর কি। এটা আপনাদেরকে একটু পড়তে হবে, দেখতে হবে আর কি। হ্যাঁ, এটা পড়লে আপনারা ভ্যাট এজেন্টে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা 99%।
কারণ এটা নতুন জিনিস এবং এখান থেকে আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে। সো আপনারা ভ্যাট এজেন্টটা যেমন কোশ্চেনটা কেমন থাকতে পারে আমি একটা এক্সাম্পল দিতে যে বলে দিল যে ভ্যাট এজেন্টের রেসপন্সিবিলিটি কতটুকু হবে। যেমন এইবারই আইনে চেঞ্জ আসছে, যেটা বলা হয়েছে যে ভ্যাট এজেন্ট শুধুমাত্র রেসপন্সিবল হবে টু সাম এক্সটেন্ট আর কি, নট ফর দ্য এন্টায়ার এই যে ট্যাক্স, ফাইন, পেনাল্টিজ, ইন্টারেস্ট, এটার জন্য আসলে প্রিন্সিপালি রেসপন্সিবল হবে, ভ্যাট এজেন্ট রেসপন্সিবল হবে না। আপনাকে কোশ্চেনটা এমন ভাবে করলো যে বললো যে আপনাকে বলতে হবে যে এটার জন্য কি ভ্যাট এজেন্ট রেসপন্সিবল হবে না প্রিন্সিপাল রেসপন্সিবল, বা বলে দিল যে ট্যাক্স, ফাইন্স, পেনাল্টিজ এটার জন্য ভ্যাট এজেন্ট রেসপন্সিবল, তাহলে আপনাকে কোশ্চেনের আনসার দিতে হবে যে নো অথবা নান অফ দ্য অ্যাবভ, এরকম ভাবে ঘুরে কোশ্চেন করতে পারে আপনি। হ্যাঁ স্যার, প্রত্যেকটা কোম্পানি কি আলাদা আলাদা ভ্যাট এজেন্ট আছে স্যার? না না, প্রত্যেকটা কোম্পানি বলতে প্রত্যেকটা এমএনসি যাদের বাংলাদেশে কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস নাই, এই যে এখানে বলা হতো যাদের বাইরের কোম্পানি আর কি, নট ক্যারি অন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি ফ্রম এ ফিক্সড প্লেস ইন বাংলাদেশ, বাইরের কোম্পানি যাদের বাংলাদেশে তারা ইনকাম করছে, রেভিনিউ জেনারেট করতেছে, কিন্তু বাংলাদেশে তার কোনো ফিক্সড প্লেস নাই আর কি, তাহলে আপনি ধরবেন কিভাবে? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন স্যার, যদি আমরা অ্যামাজন বা দারাজ এদের কথা চিন্তা করি, এরা তো বাইরের দেশের কিন্তু ওদের তো একটা অফিস থাকে, বা এটার কি হবে? অ্যামাজন বা দারাজ, কিন্তু অ্যামাজন আর দারাজের মধ্যে কিন্তু বাল্ক ডিফারেন্স। দারাজ হচ্ছে বাংলাদেশি, এখানে তার ফিক্সড প্লেস অফ বিজনেস আছে, তার সবকিছু অ্যাক্টিভিটিস এখানে আছে, সুতরাং দারাজের ভ্যাটটা লোকালি হচ্ছে এবং সে লোকালি পে করছে। বাট অ্যামাজনের কিন্তু বাংলাদেশে আমার জানার মধ্যে এখনো পর্যন্ত কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস নেই। তো সেক্ষেত্রে আপনি ধরেন যে অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট নিলেন, সো অ্যামাজন এখানে সেল করলো, তাহলে এই ভ্যাটটা কিভাবে কালেক্ট হবে? অথবা ফেসবুকের কথা যদি বলেন, ফেসবুকের কোনো বাংলাদেশে কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস নাই, কিন্তু আপনি অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পারবেন যেটা ফেসবুকে আছে। এই যে ফেসবুকে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা আসছে, এটাকে বলা হয় কি বুস্টিং বলা হয়, এক ধরনের বুস্টিং আর কি। হ্যাঁ, এর বুস্টিং করে ফেসবুকে টাকা পে করে তারপর আপনার এটা করতে হয়। আপনারা এসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্বন্ধে জানেন? এসইও? হ্যাঁ স্যার। বলেন তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? জি স্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক্যালি কাজটা হলো যেটা সেখানে আজান দিচ্ছে, ভয়েস যাচ্ছে কি আপনি? হ্যাঁ, আজান তো হচ্ছে, আপনি পরেই বলুন। জি স্যার, আপনি এই করেন। আমি একটু বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে ধরেন আপনি গুগলে যখন সার্চ করবেন, ধরেন আমরা একটা স্ট্যাটিস্টিক্স আছে 94 থেকে 95% পিপল যখন আপনি গুগলে সার্চ করে ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজে যায়, কিন্তু আর সার্চ করতে যায় না। ধরেন আপনি কোনো একটা কিছু খুঁজতেছেন যে বেস্ট হোটেল ইন বাংলাদেশ, অথবা বেস্ট রেস্টুরেন্টস ইন বাংলাদেশ, অথবা বেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, এই যে কোনো একটা কিছু, আপনি কিন্তু ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজে কিন্তু আর যান না। এই যে ফার্স্ট পেজে আপনি সার্চ করেন, এটা কি বলে সার্চ ইঞ্জিন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, লেটারের জন্য এখানে আপনার পেমেন্ট করতে হয়। যদি আপনি মনে করেন যে একজন গুগলের যে ইউজার ইউজ করছে, সে যখন ইউজ করবে সে আমার নামটাই প্রথমে আসবে, আমার কোম্পানির নামটাই যেন বা আমার প্রতিষ্ঠানের নামটা যেন ফার্স্ট পেজে থাকে, হ্যাঁ, এটা যদি আপনি চান এনশিওর করতে, তাহলে আপনাকে এটার জন্য গুগলকে পে করতে হবে। কারণ ওইটা পে করলে তখন কিনা আপনার নামটা প্রথমের দিকে আসবে, আদারওয়াইজ আপনার নাম থাকবে হলো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পেজে। কেউ তো 6 নাম্বার পেজ পর্যন্ত সার্চ করে আপনার এখানে আসবে না। তো সেক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেমন আপনি যদি কেউ দেশের বাইরে থেকে, আমেরিকা থেকে কেউ আসবে, এখন সে তো জানে না যে বাংলাদেশে কোন হোটেল ভালো, তাহলে প্রথম পেজে যখন সার্চ দিলে ওয়েস্টিনের নাম যেন আসে, সেই জন্য আমাকে কি করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমাকে পে করতে হয়। বেস্ট হোটেল ইন ঢাকা সিটি, বা তাহলে ওইটাতে প্রথমে ওয়েস্টিনের নাম আছে, যাতে আমি ওখান থেকে আমি ওই বিজনেসটা পাই। তাহলে এটা কি করতেছে, আমার একটা রেভিনিউ ড্রিভেন হিসেবে কাজ করতেছে। তা আমি যদি ওখান থেকে কোনো বুকিং পাই, তাহলে ধরেন যে আমি এটার জন্য অথবা $10,000 খরচ করলাম, কিন্তু আমি ওখান থেকে অথবা $1,00,000 আমি একটা বিজনেস পেলাম। আদারওয়াইজ আপনি কম্পিটিশন টিকতে পারবেন না। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদেরকে পে করতে হয়, কিন্তু এই যে পেটা করলেন এই এসইও কে, আপনার তার তো কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস বাংলাদেশে নাই, তাহলে এটা তখন এটার ভ্যাটটা কিভাবে দিবেন? ওই এজেন্টের মাধ্যমে
তখন এই ভ্যাটটা পরিশোধিত হতে হবে, সেটা আমি বলতে চাচ্ছিলাম। তো এখানে ফিক্সড প্লেস বলতে কি বোঝাচ্ছে, যে কখন আমি বুঝবো যেটা আমার ফিক্সড প্লেস আছে আর কি। হ্যাঁ, the fixed place means any of the following places at or through which economic activities inside or outside the Bangladesh are carried out. সেটা যদি একটা ম্যানেজমেন্ট থাকে আমার এখানে, কোনো ব্রাঞ্চ, অফিস অথবা ফ্যাক্টরি অথবা ওয়ার্কশপ থাকলে আমি সেটা বলবো ফিক্সড প্লেস। কোনো মাইন যেমন আছে আমাদের, যে বাংলাদেশে বড় বড় মাইন কোম্পানিগুলো যারা আছে, আস্তে আস্তে শেভরন আছে, গ্যাস ওয়েল, a query for extractions of stones or any other similar mineral resources, or a location of any construction or installation project. এই ধরনের যদি কোনো কিছু অ্যাক্টিভিটিস থাকে তাহলে সেটাকে আমরা ফিক্সড প্লেস অফ বিজনেস বলবো। সেক্ষেত্রে এজেন্ট নিয়োগের কোনো প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে নর্মালি সে ভ্যাট পরিশোধ করবে। এখন সাপ্লাইজ মেড উইদিন দ্য বাংলাদেশ বলতে কি বোঝাচ্ছে? সাপ্লাইজ মেড অফ উইদিন বাংলাদেশ বলছে এনি সাপ্লাই মেড বাই এনি রেসিডেন্ট। কোন একজন রেসিডেন্ট যদি ধরেন এক্স কোম্পানি, সে বাংলাদেশে ইনকর্পোরেট, সে ওয়াই কোম্পানিকে সাপ্লাই করলো, তাহলে উইদিন দ্য সাপ্লাই, সে একটা রেসিডেন্ট কোম্পানি, সে উইদিন দ্য দেশের ভিতরে সে সাপ্লাই করেছে। এনি সাপ্লাই মেড বাই নন রেসিডেন্ট, একজন নন রেসিডেন্ট সাপ্লাই করছে ক্যারিং অন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাট অর থ্রু এ ফিক্সড প্লেস ইন বাংলাদেশ। ধরেন যে সে একজন নন রেসিডেন্ট বাট তার ফিক্সড প্লেস অফ বিজনেস বাংলাদেশে আছে। যেমন ধরেন আমি যদি বলি যে নেসলের কথা যদি বলি, অথবা গুগলের কথা, গুগল মনে করেন যে বাংলাদেশে এখন একটা অফিস খুললো, তাহলে যদি আমাদের কথা বলি যে ম্যারিয়েট ইন্টারন্যাশনাল, আমরা ম্যারিয়েটের কাছ থেকে আমরা বাংলাদেশের যত চেইন হোটেল আছে এটার প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যারিয়েট ইন্টারন্যাশনাল, ওয়েস্টিন, শেরাটন, হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল না, ওয়েস্টিন, শেরাটন, 4 পয়েন্ট শেরাটন, তারপরে লে মেরিডিয়ান, এগুলো সব হচ্ছে হলো ম্যারিয়েট ইন্টারন্যাশনালের হচ্ছে ব্র্যান্ড। কিন্তু ম্যারিয়েটের কিন্তু বাংলাদেশে কোনো ফিক্সড প্লেস অফ বিজনেস নেই। তাহলে ম্যারিয়েট যে ইনকাম করে নিয়ে যাচ্ছে তার যে ভ্যাটটা আছে, তাহলে সেটা কিভাবে হবে? ইদার যদি তার ফিক্সড প্লেস থাকে তাহলে সে নিজেই পরিশোধ করবে, আর যদি ফিক্সড প্লেস না থাকে তাহলে তার এজেন্টের মাধ্যমে পরিশোধ করবে। Any supply other than one mentioned in clause B made by a non-resident if the supply relates to immovable property and land attached to it situated in Bangladesh. আর সি তে কি বললো? any supply, যে কোনো রকম সাপ্লাই other than mentioned in clause B, clause B তে যেটা মেনশন করা আছে সেটা বাদ দিয়ে যদি হয়, সেটা যদি, এবং সেটা যদি নন রেসিডেন্ট করতে সাপ্লাই হয়, তাহলে কিন্তু যেহেতু তার বি তে ফিক্সড প্লেস অফ বিজনেস বলা আছে, তার মানে সেটা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে, সেটার উপর নর্মালি ভ্যাট পরিশোধ হবে। আর যদি বি না হয় তাহলে কিন্তু সে নন রেসিডেন্ট হচ্ছে এবং তার ইকোনমিক অ্যাক্টিভিটিটা ফিক্সড প্লেস অফ বিজনেস নাই, তাহলে কিন্তু সেটার ভ্যাট এজেন্টের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তারপরে কি বললো? রিলেটস টু ইমুভেবল প্রপার্টি অ্যান্ড ল্যান্ড অ্যাটাচড টু ইট সিচুয়েটেড ইন বাংলাদেশ, রিলেটস টু এনি গুডস দ্যাট ইজ ট্রান্সফার্ড, কনফার্ড, ইনস্টল অর অ্যাসেম্বল ইন বাংলাদেশ। আর 3 নম্বরে বলা হলো ইজ মেড টু অ্যান আনরেজিস্টার্ড পারসনস অ্যান্ড রিলেটস টু দ্য সার্ভিস আর ফিজিক্যালি পারফর্ম ইন বাংলাদেশ। সার্ভিসটা বাংলাদেশে ফিজিক্যালি দেওয়া হয়েছে বাই এ পারসন হু ইজ ইন বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই। যখন এই সাপ্লাইটা দেওয়া হয়েছে সে পার্সোনালি ফিজিক্যালি থেকে এই সাপ্লাইটা দিয়েছে। সার্ভিস আর ডিরেক্টলি রিলেটেড টু দ্য ল্যান্ড লোকেটেড ইন বাংলাদেশ। সার্ভিস আর রেডিও or television broadcasting or television telecasting service received at an address in Bangladesh. Service or electronic service delivered to a person located in Bangladesh at the time of supply. Supply of a telecommunication service that is initiated by a person who is located in Bangladesh at the time of supply other than a telecommunication supplier or a person who is global roaming while temporary in Bangladesh. এখন একটা বিদেশ থেকে কেউ আসলো, সে বাংলাদেশের এখানে রোমিং করে তার মোবাইলটাকে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, সো এই যে সাপ্লাই, এই ধরনের সাপ্লাই গুলোকে বলা হচ্ছে যে উইদিন দা বাংলাদেশের ভিতরে সাপ্লাই এর ডেফিনিশনের মধ্যে পড়বে আর কি। জি, আরফাতুল বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা একটু যেটা দেখলাম স্যার, মেরিয়েন্টের যে ইস্যুটা স্যার, মানে ওয়েস্টিন, তারপরে যে হোটেলগুলো আন্ডার আছে, তো কি মেরিয়েন্টের আন্ডারে কি এই হোটেলগুলো কি স্যার এজেন্ট হিসেবে কাজ করতেছে বাংলাদেশে? না, বাংলাদেশে এজেন্ট হিসেবে কাজ করছে না। মানে ওয়েস্টিনের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যারিয়েট, ঠিক আছে? লে মেরিডিয়ানের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যারিয়েট।
জি স্যার। 4 পয়েন্ট শেরাটনেরও প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যারিয়েট, শেরাটনেরও প্যারেন্ট কোম্পানি হচ্ছে ম্যারিয়েট। কিন্তু ম্যারিয়েটের তো আপনার হচ্ছে হলো বাংলাদেশে কোনো অফিস নেই। তাহলে বাংলাদেশে যদি কোনো অফিস জি না স্যার। থাকে তাহলে কিন্তু সে কিন্তু আবার বাংলাদেশ থেকে ইনকাম করে, এই যে তার যে এই সার্ভিসটা দিচ্ছে তার উপরে তো এই সার্ভিসের উপর ভ্যাট আছে, ট্যাক্স আছে, তাহলে এগুলো কিভাবে হবে? তা আমরা কি করি, আমরা যখন রেমিটেন্স গুলো রেমিট করি তার উপরে 20% ট্যাক্স কেটে রেখে তারপর আমরা রেমিট করি, হ্যাঁ, উইথহোল্ডিং ট্যাক্স হিসেবে জমা দিই। তার যদি 100 টাকা রেমিটেন্স হয়, আমরা এই 100 টাকার উপরে 15 টাকা ভ্যাট এবং 20 টাকা ট্যাক্স, তাহলে এই ভ্যাটটা আমরা দিয়ে দেই, দিয়ে আমরা রিবেট নিয়ে নিই, আর 20 টাকা ট্যাক্স কেটে রেখে তাকে 80 টাকা পে করি। সে আবার কি করে, এই 80 টাকা সে 100 টাকা ইনকাম হিসেবে দেখিয়ে 20 টাকা ট্যাক্স কেটে রেখেছে, সেটা আবার সেটা ক্লেম করে আমাদের সাথে ডাবল ট্যাক্স আছে। আচ্ছা স্যার। স্যার আগের, জি স্যার, আর আগের স্যার ছিল যে স্যার ওই যে 16 and 17 স্যার রুল নাম্বার স্যার, এটা কি ভ্যাট ল 2012 এর স্যার 16-17 রুল? কোনটা? না না না, হ্যাঁ, এখানে অ্যাপয়েন্টমেন্ট এন্ড নমিনেশন, মানে ভ্যাট এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট এবং নমিনেশনের ব্যাপারে বিস্তারিত রুল 16 এবং 17 এ বলা আছে যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, কিভাবে নমিনেশন হবে, এগুলো একটা ডিটেইলস বলা আছে, আপনারা এটা পড়ে নেবেন আর কি। জি স্যার, এটা স্যার ভ্যাট ল 2012 এর আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যা পড়ানো হচ্ছে সবই ভ্যাট ল 2012। আচ্ছা স্যার, ঠিক আছে। ভ্যাট অ্যাক্টের দুইটা পার্ট, একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে ল। কেউ কি বলতে পারবেন যে রুলস এবং ল এর মধ্যে কোন বেসিক ডিফারেন্সটা কি? আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। এর সাথে আমি আরেকটু অ্যাড করি যে রুলস গুলো হচ্ছে আমার হচ্ছে একটা আইনের একটা ব্যাখ্যা, হ্যাঁ, আইনের ব্যাখ্যা কিভাবে আপনি পরিপালন করবেন। আইনটা তো কখনো এত ডিটেইল হয় না, আইনটা হয় খুবই শর্ট করা, এবং সেটা সবাই যেহেতু বুঝতে পারে না, সেটার ওয়ান কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন বলতে পারেন, যে ইন্টারপ্রিটেশন বলা থাকে আর কি। হ্যাঁ, আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে রুল এবং আইনের মধ্যে যদি কখনো সাংঘর্ষিক হয় তাহলে সবসময় কিন্তু আইন প্রিভিল পাবে আর কি। হ্যাঁ, ধরেন আপনি রুলে একটা কথা বলা হলো, সেটা কন্ট্রাডিক্ট করতেছে মূল আইনের সাথে, তাহলে কিন্তু আপনি রুল সেটা প্রিভিল হবে না, আপনার কিন্তু আইন প্রিভিল হবে আর কি। এটা কিন্তু এটা কমন একটা ফান্ডামেন্টাল বিষয় আর কি। এখন ইম্পোর্টেড অফ সার্ভিস অ্যান্ড রিভার্স চার্জ, আমি যদিও একটু আগেই বলেছি, তারপর আমি এটা দিয়ে আজকে শেষ করব। একটু জাস্ট বলে রাখি যে ইম্পোর্টেড অফ সার্ভিস অ্যান্ড রিভার্স চার্জ যেটা বোঝাচ্ছে, যে আমি একটু আগে বলতেছিলাম যে ধরেন আমি 100 টাকা রেমিটেন্স পাঠাই ম্যারিয়েট ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে আর কি। হ্যাঁ, এই যে 100 টাকা রেমিটেন্স পাঠালাম, এটার উপরে 15 টাকা ভ্যাট প্রযোজ্য। তো আমি কি করি, 15 টাকা ভ্যাট গভর্নমেন্টের এক্সচেকারে জমা দিই, এবং ওই ভ্যাটের চালান সহ আমাকে ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক এর উপরে 20% ট্যাক্স কেটে রেখে, অথবা ট্যাক্সটা আমিও কেটে রাখতে পারি, কেটে রেখে তারপরে 80 টাকা রেমিটেন্স করে। এই যে 15 টাকা ভ্যাটটা আমি জমা দিলাম, যেটা কিনা তার ভ্যাট ছিল, এইটা আমি একবার জমা দিলাম, তাহলে আমার কাছ থেকে টাকাটা চলে গেল, এটাই বলা হচ্ছে আমি আবার ফেরত নিব। এই যে ফেরত যে নিব, এটাকে বলা হয় রিভার্স চার্জ। যে ইম্পোর্টেড সার্ভিস শেষ রিভার্স চার্জ টু রিসিপেন্ট, কে পাবে? রিসিপেন্ট পাবে। রিসিপেন্ট কে? আমি। তাহলে আমি 100 টাকা তার পক্ষ হয়ে দিয়ে দিলাম, তাহলে আমি একবার এটা আউটপুট ভ্যাট হিসেবে দেখাবো। আমি 100 টাকা আউটপুট ভ্যাট, আমি সেই 100 টাকা আউটপুট ভ্যাট দেখাবো, আবার আমি 100 টাকা ইনপুট ভ্যাট নিয়ে নিব। তো আমার ইম্প্যাক্ট এখানে 0 হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা আমরা একটা ম্যাথ যখন করব তখন আমরা আরো একটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ, এখানে আরো যেটা বলা হচ্ছে যে ইম্পোর্টেড সার্ভিসের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে, রিসিপিয়েন্ট ইজ রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড and acquire service in the process of economic activity, and the service is provided in Bangladesh by a registered or required to be registered person in the process of the economic activity. So এই যে দেশের বাইরে থেকে আজকে যদি আমি বলি ম্যারিয়েটের কথা বলি, অথবা ইউনিলিভারের কথা বলি, অথবা নেসলের কথা বলি, অথবা গুগলের কথা বলি, তারা যে সার্ভিসটা দিচ্ছে,
এই সার্ভিসের কারণে তাকে এখানে এই ভ্যাটটা পরিশোধ করতে হচ্ছে। এবং এই ভ্যাটের ক্ষেত্রে এটা কি হলো, বললো কি যে ইফ সার্ভিস ইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ, যদি সার্ভিসটা বাংলাদেশে প্রোভাইড করা হয় বাই এ রেজিস্টার, যদি সে ভেটেরিনারি রেজিস্টার্ড হয়, অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড, মানে সে রেজিস্টার্ড না বাট তার রেজিস্টার্ড হওয়া প্রয়োজন, পারসন ইন দ্য প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে হবে, ইজ ট্যাক্সেবল এট দ্য রেট আদার দেন জিরো রেট, মানে সেটার ক্ষেত্রে সে ট্যাক্সেবল হবে এবং সেক্ষেত্রে জিরো রেটেড হবে না, জিরো আদার দেন জিরো রেট। জিরো রেট কখন হয়, যদি আমি এক্সপোর্ট করি। A recipient of service does not get entirely carried against the VAT imposed on such service. রিভার্স চার্জের ক্ষেত্রে সেকশন 46 এবং বিডিএস রুলের কিছু কথা বলা আছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে রিভার্স চার্জের ক্ষেত্রে ট্রেজারি চালান ইন সাপোর্ট অফ ভ্যাট পেমেন্ট, এটা আপনাকে থাকতে হবে। যদি আপনি ভ্যাট ট্রেজারি চালান সহ ব্যাংকে জমা না দেন, তাহলে ব্যাংকের দায়িত্ব দেওয়া আছে যে ব্যাংক অবশ্যই ভ্যাটটা কেটে তারপরে আপনার হচ্ছে হলো রেমিটেন্সটা করবে, নাহলে কিন্তু ব্যাংকের কাছ থেকে এই টাকাটা কালেক্ট করা হবে। আইনে এবার স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ব্যাংক যদি কোন দেশের বাইরে কোনো রেমিটেন্স করে অবশ্যই তাকে কনফার্ম হইতে হবে এবং এনশিওর করতে হবে যে ট্যাক্স এবং ভ্যাট জমা দেওয়া হয়েছে। আপনি যদি তাকে ট্যাক্সের চালান রেমিটেন্স পাঠানোর আগেই এবং ভ্যাটের চালান না দেন, ব্যাংক কি করবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে রেখে তার কোর্টে জমা দিয়ে তারপরে আপনার হচ্ছে হলো এই রেমিটেন্সটা পাঠাবে। এখানে চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংক যদি ব্যাংকের কোর্টে টাকাটা জমা দেয় তাহলে আপনি রিবেট নিতে পারবেন না। এই জন্য আপনাকে রিবেট নিতে গেলে অবশ্যই আপনার কোর্টে মানে আপনাকেই জমা দিয়ে এই কপিটা আপনাকে দিতে হবে। আরো কি বলা হলো, ভিডিএস রুলসে কি বলা হচ্ছে, ইদার পার্টি উইল ডিপোজিট ভ্যাট অন ফরেন পেমেন্ট অর ব্যাংক উইল ডিপোজিট দ্য সেম। আইদার আপনাকে পার্টি পেমেন্ট করবে যেটা আমি বললাম, নাহলে ব্যাংকে করতে হবে। এবং এখানে আরো কি বলা আছে, as per section 22 it is a reverse charge if an entity shows as output and claim the same as input tax through treasury challan, it might become a cost to the company. If it is a reverse charge, why a company need to pay? আমি যেটা একটু আগে আলোচনা করি, as per section 25 bank will deduct only from a non-registered person, যদি কোনো নন রেজিস্টার্ড হয়, কেউ যদি ভেটেরিনারি রেজিস্টার্ড না হয় তাহলে কিনা ব্যাংক এই টাকাটা ডিডাক্ট করবে, আদারওয়াইজ সে করবে না। সো এটা হচ্ছিল কথা, আদারওয়াইজ এই টাকাটা কে পে করবে, এই কথা যে এটা রেমিটেন্সটা পাঠাচ্ছে তারই দায়িত্ব হচ্ছে এই ভ্যাটটা দেওয়া, নাহলে তার লস কি হবে, সে এটা ইনপুট ট্যাক্সের এগেন্সে আউটপুট ট্যাক্সের এগেন্সে ইনপুট ট্যাক্স ক্যারি করতে পারবে না। আজকে এই পর্যন্তই থাকুক। আজকে আমাদের একটু ডিস্ট্রাকশন হয়েছে পড়ার মধ্যে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আশা করি নেক্সট ক্লাস It's okay, sir. It's okay, sir. No problem, sir. Okay, thank you, sir. আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা কি এখন দিয়ে দিব না কি কালকে দিব? আপনি আপনার সুবিধা মতো সময় দিয়ে। সুবিধা মতো সময় দিলে তো আপনারা চ্যাট বক্সে তো আবার থাকবে না। স্যার আমার মনে হয় দিয়ে দিলে বেটার হবে। যদি সম্ভব স্যার হয় দিয়ে দিলে ভালো হয়। কি দিবি? দেখছি আমি কি করতে পারতেছি তো আসতেছে না। হ্যাঁ, কয়েকটা চ্যাপ্টার নিয়ে হয়েছে। আমি এটা আপনাদের ওটা তো ওই চ্যাপ্টারটা তো আপনাদেরকে পড়াবো, ওই চ্যাপ্টারগুলো তো আপনাদেরকে পড়াবো, অসুবিধা নাই, আপনারা তো ওটা পাবেন আর কি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ওটা আপনারা পাবেন আর কি, সময় মতো ওটা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, Okay, sir. তো আমাকে যদি একটা ইমেল অ্যাড্রেস দেন আমি তো পরে পাঠিয়ে দিলাম, কারণ ওই যে এজেন্টের এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, আপনাদেরকে যেটা বলেছিলাম। একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিয়ে দেন। আরেফিন ভাই আপনারটা দেন। একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি আপনাদেরকে একটু অ্যামেন্ডমেন্ট করে পাঠাচ্ছি আর কি। দিয়েছি চ্যাট বক্সে স্যার খেয়াল করলে পাবেন। FAISAM
ARIF ফয়সাল আরিফ NBD না? জি স্যার। gmail.com FAISL ARIF NBD@gmail.com। আমি একটু এমন করে আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। শিওর স্যার। তো ঠিক ওকে আছে স্যার, কালকে- আদাব স্যার। আদাব, কালকে দেখা হবে, কালকে আমরা বাকিটা আলোচনা করবো। ওকে স্যার, নমস্কার স্যার। আদাব স্যার। আদাব।